ঠাস করে একটা শব্দ হলো। শব্দটা শুনে বুঝতে বাকি রইল না আমাদের এই থাপ্পড়টা কারো মুখে মেরেছে। এবার কার মুখে থাপ্পড়টা পড়েছে আমরা একটু দেখি। এবার সামনে তাকিয়ে দেখি একটা ছেলে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, তার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা অনেক সুন্দরী ও আধুনিক, কেননা সচরাচর মেয়েটা যা পরে ওই মেয়েটা যে সে অনুযায়ী একটু বেশি আধুনিক। চলুন মেয়েটি কেন ছেলেটিকে থাপ্পড় মেরেছে তা দেখে আসি। তুমি আমাকে মারলে? এই তোকে মারবো না তো কি করব? একটু আদর করলেই তো পারো। যত বড় মুখ নয় তত বড় কথা তোর। কি করে আসে? আমি তোমাকে ভালোবাসি। আয়নায় কখনো নিজের চেহারা দেখেছিস? আমি জানি আমি একটু কালো, তাই তাই বলে অতটা কালো নয় যে যতটা কালোতে তোমার আকাশকে বিয়ে করলে অসুবিধা হবে। দেখ, তোকে আমি আবারও মানা করছি, আমার পেছনে ঘুরঘুর করে নিজের সময় তুই নষ্ট করিস না। তাই ভালো হবে আমার পেছনে ঘোরা বন্ধ করে দে। যদি না করিস তবে মাত্র থাপ্পড় দিয়েছি, যদি আমার কথা না শুনিস তাহলে আমি তোকে মেরেই ফেলবো। তাই ভালো হবে। আকাশের কথায় ইরা এবার একটু অবাকি হলো, তাই আবার ইরা জিজ্ঞেস করে, তোর দেখি মরার খুব শখ। এতই যখন মরার শখ, তা কোথাও গিয়ে মরে গেলেই তো পারিস। শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে আমি বেঁচে আছি, নয়তো অনেক আগেই মরে যেতাম। তুই মর অথবা বেঁচে থাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুই শুধুমাত্র আমার পেছনে ঘুরঘুর করা বন্ধ করে দে। ঠিক আছে, আর তোমার পেছনে ঘুর ঘুর করবো না। শুধু এতটুকু বলবো, একদিন না একদিন তুমি আমার জীবনে অবশ্যই আসবে। তুই স্বপ্নেই দেখতে থাক, তোর সেই স্বপ্ন কখনো পূরণ হওয়ার নয়, কখনোই সম্ভব না সেটা। তাই আমার মুড খারাপ হওয়ার আগে এখান থেকে চলে যা তুই। আকাশ চোখের পানি মুছতে মুছতে চলে আসে ভার্সিটি থেকে। এখন চলুন আপনাদের আকাশ ও ইরার সম্পর্কে কিছু তথ্য দেই, কারণ গল্প পড়ার জন্য এই তথ্যগুলো আপনাদের জানা অনেক জরুরি। কেননা না জানলে গল্পটা পড়ে কিছু বুঝতে পারবেন না। আগে তাহলে আকাশের সম্পর্কে কিছু বলে আসি। আকাশ হচ্ছে গল্পের নায়ক ও পুরো নাম পারভেজ হোসেন আকাশ। আকাশের পরিবারে ওর মা ও ভাই এবং ভাবি, মোট 4 জনের ওদের বসবাস। আকাশ অন্য সব ছেলের থেকে একটু কালো, তবে সত্যিকারে আকাশের মুখ কালো হওয়ার একটা ঘটনা আছে যা আমি আপনাদের পরে জানাবো। আকাশের পরিবারে আকাশ অনেক অবহেলার শিকার, কেননা আকাশের ভাবি আকাশকে একটুর জন্য সহ্য করতে পারে না। আকাশের ভাই ও মা অনেক ভালো, সেজন্য আকাশ এখনো ওর পরিবারে থাকতে পেরেছে। এখন তো আকাশের সম্পর্কে কিছু তথ্য জানতে পারলেন, এবার চলুন গল্পের নায়িকা ইরা সম্পর্কে আপনাদেরকে জানাই। ইরা গল্পের নায়িকা। ইরার আরো একটা ছদ্মনাম আছে, সে নামটা হলো নুসরাত জাহান ইরা। ইরা অনেক রাগী আর বদমেজাজি, তার সাথে একটু অহংকারী, কেননা ও অনেক সুন্দরী বলে ও নিজের রূপ নিয়ে অহংকার করে। ইরা ওর বাবা মায়ের একমাত্র বড় মেয়ে। ইরার ছোট্ট একটা বোনও আছে। এখন চলুন গল্পে ফিরে যাই। স্যার, আপনি কাঁদছেন? তুমি এখানে কেন? স্যার, আমি তো কিছু কাজে এসেছি ভার্সিটিতে, কিন্তু আপনি কাঁদছেন কেন? সে অনেক কাহিনী, এখন বলতে পারবো না। ঠিক আছে স্যার, আপনি তাহলে কবে ফিরে আসবেন? যেদিন আমার আবার আগের চেহারা ফিরে পাবো সেদিন আমি আবারও আসবো। ঠিক আছে স্যার, যদি কখনো আপনার প্রয়োজন হয় আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমি ও আমার টিম আপনার সহায়তায় অবশ্যই থাকবো। আচ্ছা, আমি তাহলে বাসায় যাচ্ছি। এইদিকে আকাশ বাসায় চলে আসে। বাসায় এসে নিজের রুমে চলে আসে। রুমে এসে ওর মাকে ডাকে, মা, মা, কোথায় তুমি? এই তো আমি। কি হয়েছে বাবা, তোর মুখ এমন কেন দেখাচ্ছে? মা কিছু হয়নি, আমাকে খেতে দাও। তুই নিচে আয়, আমি তোর জন্য খাবার দিচ্ছি। ভাবি কোথায়? তুই এসেছিস বলে রুমে চলে গিয়েছে। জানি আমি মা, আমার চেহারা কালো বলে আমার দিকে তাকাতে উনি পারছে না। তেমন কিছু না আকাশ। মা আমি জানি, তাছাড়া তুমি চিন্তা করো না। আমার মুখ ঠিক করার জন্য অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করা হচ্ছে। ওই ওষুধ তৈরি হয়ে গেলে আমার এই কলঙ্ক উঠে যাবে, তখন আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। আচ্ছা যাক গিয়ে, তুই একটা কাজ কর, খেতে আয়, আমি বরং তোর খাবার দিচ্ছি। এইদিকে আকাশ নিচে নামে ফ্রেশ হয়ে নিচে নেমে খাবার খেতে বসে। তখন আকাশ ওর ভাইয়ের কথা জিজ্ঞেস করে, মা, ভাইয়া কোথায়? ও তো অফিসে গিয়েছে। তা ভাইয়ের জন্য খাবার পাঠিয়েছ? তোর ভাবি এসে খাবার টিফিনে ভরবে, তারপর তোর ভাবি গিয়ে দিয়ে আসবো। তুমি ভাবিকে বলে দিও এইভাবে ভাবির বাইরে যাওয়াটা ঠিক না। তাছাড়া আমি দিয়ে আসবো খাবার। দরকার নেই কারো খাবার দেওয়ার। তাছাড়া তুমি কি ভাবছো আমার স্বামীর চাকরি খাওয়ার এত ইচ্ছে কেন তোমার? ভাবি, কি বলছো কি তুমি?
আমি ঠিক বলেছি, তোমার এই চেহারা যদি অফিসের কেউ দেখে তাহলে তোমার ভাইকে অনেক বিশ্রী বিশ্রী কথা শোনাবে। হয়তো দেখা যাবে তোমার জন্য তোমার ভাইয়ের চাকরিটাও চলে যেতে পারে। তাই আমি গিয়ে দিয়ে আসবো। এইদিকে আকাশের চোখের পানি ঝরতে থাকে, কেননা এই গল্পে এত রহস্য আছে যে আপনারা বুঝতেও পারবেন না কোন দিক দিয়ে গিয়ে কোন দিক দিয়ে শেষ হবে। সেজন্য আপনাদের পুরো গল্প অবশ্যই পড়তে হবে, কেননা আপনারা যদি একটা পর্ব মিস করে ফেলেন তাহলে গল্পের অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না। আকাশ চোখ থেকে পানি পড়তেছে আর অন্য দিক দিয়ে খেয়ে নিজের রুমে চলে আসে। এইদিকে অদ্রি খাবার রেডি করে বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশ, আমি তোর যন্ত্রণা বুঝতে পারি। অদ্রি মনে করে এই সব কিছু আবিরের অবদান, কিন্তু যখন ওই জানতে পারবে এই সব কিছু। থাক না মা এসব কথা। তাছাড়া আমি এখন আর এসব কিছু নিয়ে ভাবি না একটু। সে 2 বছর থেকে অবহেলা সহ্য করে আসতেছে। তাছাড়া ভাবি প্রেগন্যান্ট। এই অবস্থায় এইভাবে জার্নি করাটা ভাবির জন্য ঠিক না। আমি তো কিছু বললে ওই শুনে না। তাছাড়া তোর কথা তো বাদেই দিলাম, তোর ভাইয়া যেখানে কিছু বলে না সেখানে আমার কি বলবো বল? মা, ভাইয়া ঠিকই বলে। তাছাড়া ভাবি শুনতে চায় না। কি বলছি? মা ঠিকই বলছে। ভাইয়া অনেকবার বোঝালো, কিন্তু ভাবি কোনো কথাই শুনলো না। এইদিকে অদ্রি অফিসে চলে আসে। অফিসে এসে খাবার দেয় আবিরকে। আবির খাবার নিয়ে বসে আছে। তখন অদ্রি বলে, কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? তোমাকে আমি কতবার মানা করছি তুমি এই অবস্থায় আসবে না, তারপর তুমি আমার কোনো কথাই শুনো না। তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তোমার ভাইকে দিয়ে পাঠাবো আর ওর জন্য তোমার চাকরি যাক তা আমি চাই না। ওর জন্য আমার চাকরি কেন যাবে? ওর যে চেহারা, এই চেহারা অন্য কেউ দেখলে যদি জানতে পারে ও তোমার ভাই, তাহলে অফিস থেকে তোমাকে তোমার বস বের করে দিতে বেশি সময় লাগবে না। তোমাকে বুঝিয়ে লাভ নেই, তুমি যাও এখান থেকে। এইদিকে অদ্রি একটা ভেংচি কেটে বেরিয়ে আসে। পথের মধ্যে অদ্রি বাড়ির অন্য কিছু বাজার করে নেয়। বাজার করে বাড়িতে এসে কিচেন রুমে যায়। ওখানে গিয়ে বলতে থাকে, আমি এই বাড়িতে খেটে মরি আর সেখানে অনেক নবাবের ছেলে খেয়ে খেয়ে থাকে। আমি এই অবস্থায় এত কষ্ট করি, কারো কি চোখে পড়ে না? বৌমা, তুমি এরকম চেঁচাবে না। আকাশ তো তোমাকে বলেছে ওই সব করবে, কিন্তু তুমি তো ওকে কোনো কিছু করতেই দাও না। কেন করতে দিব? আপনার ছেলের এই চেহারা দিয়ে বাজার করবে, তা আমি রান্না করে খাবো? তা ভেবেছেন কি করে? তাছাড়া এই সংসার আমার স্বামীর টাকায় চলে, আপনার ছেলের টাকায় না। তাই আমি যা বলবো তাই হবে। ভুলে যেও না, এটা আমার বাড়ি, তোমার না। আসলে আমি ভুলেই গিয়েছি, এটা আপনার বাড়ি। এখন যেহেতু মনে আছে তাহলে পরবর্তীতে কথাটা মনে রাখবে। তুমি আমার ছোট ছেলেকে একটুও সহ্য করতে পারো না। কখনো তা করব না। এইদিকে আকাশ রাতে বেরিয়ে চলে আসে রাস্তার পাশে, কেননা আকাশকে নেয়ার জন্য কয়েকটা গাড়ি এসেছে। আকাশ ওখানে যায়। কয়েকজন লোক নেমে গাড়ির দরজা খুলে দিলে আকাশ ভেতরে চলে আসে। এরপর গাড়ি চলতে থাকে। অন্যদিকে তোরা নাকি ওই ছেলেটাকে মেরে ফেলেছিস? মেরে ফেলছি তো, কিন্তু হঠাৎ এতগুলো বছর পর জিজ্ঞেস করছেন কেন, কিছু হয়েছে কি? আমি শিওর হতে এই কথা বললাম। তাছাড়া আমার কেন জানি মনে হচ্ছে ওই ছেলেটা এখনো বেঁচে আছে। বস, কি যে বলেন আপনি! এত বড় একটা নিউক্লিয়াস বোমার আঘাত ওর শরীরে রাখছে, এরপরেও ও বাঁচবে কি করে? ও মরে গেলেই ভালো। যদি ও বেঁচে থাকে তাহলে আমাদের জন্যই বড় সমস্যা হয়ে দাঁড়াবে। ওর জন্য তো আমি বড় বসকে কি বলবো? বস, আপনি তো নিজেও জানেন তা কখনো সম্ভব না। ওই বোমার আঘাত থেকে কখনো বের হয়ে আসতে পারবে না। তোমরা নিজেদের কাজ করো। 2 দিন পর আমার বস আসবে, তখন যেন ওনার উপরে কোনো হামলা যেন না হয়। চিন্তা করবেন না, আমি সব রকম ব্যবস্থা করে নিব। ওনাকে আমরা সিক্রেট ভাবেই রাখবো। তোমরা তোমাদের কাজে যাও এখন। এইদিকে ওরা নিজেদের কাজ করতে থাকে। অন্যদিকে আকাশ কিছু অফিসারের সাথে চলে আসে ল্যাবে। এই ল্যাবে সব ধরনের ট্রিটমেন্ট করা হয় এবং এর অ্যান্টিবডি তৈরি করা হয়। আকাশ চলে আসে ওখানকার ডক্টরের কাছে। ডক্টর, আমি কি আগে একটু পাবো না আবার? অবশ্যই পাবে তুমি, তবে তার জন্য একটু কষ্ট করতে হবে তোমাকে। যেমন? এই ট্রিটমেন্ট তোমাকে সপ্তাহে 1 দিন করে দেওয়া হবে। প্রতি সপ্তাহে রাতে চলে আসো। এই কেমিক্যাল তোমার শরীরে লাগাবো, এতে করে তোমার শরীরে থাকা কালো আবরণগুলো উঠে যেতে থাকবে। তখন তুমি এভাবেই আগের রূপে তুমি ফিরে আসবে।
তা কয়দিন লাগবে? কেমিক্যালের পরিমাত্রা বাড়িয়ে দিলে 6 মাস লাগবে, আর যদি কিছুটা কমিয়ে দেই তাহলে 1 বছর। যদি কেমিক্যালের পরিমাণ বাড়িয়ে দেন তাহলে তো এটার সাইড এফেক্ট আছে। ঠিক আছে, ঠিক ধরেছো। এটা সাইড এফেক্ট হলো তোমার শরীর জ্বলবে, সাথে ক্ষত হয়ে যেতে পারে। তাহলে 1 বছর না হয় অপেক্ষা করি। তুমি 6 মাস ব্যবহার করার পর এর গুণাগুণ তুমি দেখতে পাবে। ঠিক আছে, তাহলে আপনি কাজ শুরু করেন। এরপর ডক্টর আকাশের ট্রিটমেন্ট করতে থাকে। রাত 1টা বাজে। আকাশ ওখান থেকে বের হওয়ার সময় কাশ একটা কথা খেয়াল রাখবে, এই কেমিক্যাল সকালে গোসলের সাথে পরিষ্কার করবে, এই ক্রিম পরে মেখে নেবে। ধন্যবাদ ডক্টর। ওখান থেকে বের হয়ে আকাশ চলে আসে বাড়িতে আসার সময় আকাশ নিজের রুমে চলে আসে, তাও দড়ি বেয়ে। রুমে এসে শুয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে গোসল করে ওষুধ লাগিয়ে নেয়। এরপর রেডি হয়ে বেরিয়ে আসে। মা, আমার খাবার দাও। তুই টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে, যাও। এইদিকে আকাশ অপেক্ষা করতে থাকে। অন্যদিকে কিছুক্ষণ পর আবির আসে। আবির এসে কিরে, এখন এলি তুই? এই তো কিছুক্ষণ আগে। তা তোমার অফিস কেমন চলছে? ভালোই। তা তোর মুখে এইগুলো কি মেখেছিস? কোনো কিছুই না তো। ঠিক আছে, আদ্রি খাবার দিয়ে যাও। এইদিকে অদ্রি খাবার দিয়ে যায়, সাথে এই ও বলে, দেখো, আমি এই সংসারের 3 জনের বেশি লোকের রান্না করতে পারবো না। তুমি কোন 3 জনের কথা বলতেছো? কার আবার? আমার, তোমার আর মায়ের। তাহলে আমার ভাইয়ের খাবার কে রান্না করবে? আমি কি জানি? এই সংসার চলে তোমার টাকায়, সেখানে তোমার ভাইয়ের জন্য আমি খাটতে পারবো না। আদ্রি, তুমি কিন্তু অনেক বেশি বলে ফেলছো। আমি কোন কথা বেশি বলিনি, শুধু ওকে মনে করিয়ে দিচ্ছি এত বড় হয়ে গিয়েছে, কাজ করতে পারে না ও। কি কাজ করবে ও? তুমি দেখছো না ওর কি অবস্থা হয়েছে? আমি এত কিছু জানি না, আমি এতগুলো লোকের খাবার রান্না করতে পারবো না। এদিকে আকাশ চোখের পানি ফেলতে ফেলতে খাবার খেতে থাকে। খাবার খাওয়া শেষ করে ঠিক আছে, কাল থেকে আমাদের বাসায় নতুন আসবে। ও আমার আর ওর খাবার রান্না করবে। ওর জন্য একটা রুম তৈরি করে রেখো। আর কোনো কাজ নেই নাকি? নিজেকে থাকতে দিয়েছি কত না, আবার উনি কি না কাজ করার জন্য মেয়ে নিয়ে আসবে? কোনো মেয়ে হবে না। তা মেয়ে না আনলে ওর খাবার রান্না করবে কে? রান্না আমি করব। তবে কি? ওকে এই সংসারে মাসে 5,000 টাকা করে দিতে হবে, তাও সংসার খরচ। বাকিগুলো ও নিজের পকেট থেকে খরচ করবে। ঠিক আছে, তাই হবে। কোনো কিছুই হবে না। তুমি যদি সবার জন্য রান্না করতে পারো তাহলে এই বাড়িতে থাকবে, যদি না পারো তাহলে তুমি এই বাড়ি থেকে চলে যাও। কি? তুমি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলছো? হ্যাঁ বলতেছি, এটাই শেষ কথা। ভালো লাগলে থাকবে, নয়তো চলে যাবে। আকাশ, তুই মন খারাপ করিস না। ভাই, আমি তাহলে এখন ভার্সিটি যাই। আমি তোকে নামিয়ে দিই, চল। এইদিকে ওরা বেরিয়ে পড়ে। অন্যদিকে অদ্রি রাগে নিজের রুমে চলে আসে। ওই ছেলেকে নিজেকে কি ভাবে? আমি তো ওকে এই বাড়ি থেকে বের করেই ছাড়বো, দরকার হলে যতটা নিচে না নামতে হয় আমাকে। অন্যদিকে আকাশকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে আবির চলে যায় আকাশের দিকে। আকাশ ভার্সিটিতে গিয়ে চলে আসে নিজের রুমে। ওখানে ইরা ওর এই রুমে ছিল। আকাশ যাওয়ার পর ইরা তো আকাশকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে। দেখ, ওই বিশ্রী ছেলেটা এসেছে, কেন যে স্যার ওকে এখানে পড়ার অনুমতি দিয়েছে বুঝতে পারি না। কিছুক্ষণ পর স্যার এসে ওনার লেকচার শুরু করলো। স্যার লেকচার দিয়ে দেখিয়ে যায়। অন্যদিকে আকাশ যখন রুম থেকে বের হচ্ছিলেন তখন ইরার সাথে ধাক্কা লাগে। এতে করে ইরা গিয়ে আকাশের মুখে একটা থাপ্পড় মারে। আকাশ মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তখন ইরা বলে, এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার সাথে টাচ লাগার? দিলি তো আমার শরীরটা নোংরা করে। তোদের মতো ছেলেকে ভার্সিটিতে ঢুকতে দেয় কে? হ্যাঁ, দেখুন, আপনি কিন্তু একটু বেশি করতেছেন। কি? তোর যত বড় মুখ নয় তত বড় কথা। দে আর একটা চড় ওকে, আমাদের সাথে এমন ভাবে কথা বলার জন্য। না রে, সবে মাত্র একটা দিলাম, আরেকটা না হয় তুই দে। আমি ওকে মেরে আমার হাত নোংরা করতে চাই না। ঠিক আছে, তাহলে আমি না হয় থাপ্পড়টা দিই। নদী আকাশের মুখে থাপ্পড় দিতে যাবে। আকাশ নদীর হাত ধরে ফেলে, উল্টো নদীকে একটা থাপ্পড় দেয়। এতে করে ইরা, নদী সহ ভার্সিটিতে থাকা বাকি সবাই অনেক অবাক হয়। এই তোর এত বড় সাহস, তুই আমাকে মেরেছিস?
আমি তো তোকে ছাড়বো না আজকে। তোকে যদি আমি আজকে হসপিটালে না পৌঁছাতে পারি, তাহলে আমার নামও নদী না। তোর ভাইকে কল দিয়ে আসতে বল। এখনই দিচ্ছি, তুই এখানে দাঁড়িয়ে থাক, তারপর দেখ তোর কি হাল করি। আমিও দেখি তুই আমার কি কি হাল করিস। শুধু 10 মিনিট অপেক্ষা কর, তারপর বুঝতে পারবি আমি কি জিনিস। এইদিকে আকাশ বসে আছে, অন্যদিকে নদী কাকে যেন কল করেছে। কিছুক্ষণ পর দুইটা গাড়ি ভার্সিটিতে ঢুকে ওই গাড়ি থেকে 12 জন লোক নামে। ওরা নেমে নদীর কাছে আসে। কি হয়েছে ম্যাডাম, আমাদের ডেকেছেন? তোমাদের সামনে যে ছেলেটা আছে, ওকে এমন মার মারবে যেন 2 মাসও হসপিটাল থেকে বের হতে না পারে। ম্যাম, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এখান থেকে যান, আমি ব্যাপারটা দেখতেছি। ইরা, চল আমরা যাই, ওরা ওকে উচিত শিক্ষা দিবে। এইদিকে ইরা ও নদী ওরা দুজনে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে আকাশ এখনো বসে আছে, তার সাথে ওদের দিকে তাকিয়ে আছে। ওদের মধ্যে কয়েকজনকে আকাশ খুব ভালো করেই চেনে, কেননা ওদেরকে আকাশ একবার অনেক মার মেরেছিল। ওদের মধ্যে আবার অনেকে মারাও গিয়েছিল। আবার যারা বেঁচে আছে তাদের মধ্যে অনেক এখন দাঁড়িয়ে আছে এখানে। আকাশ ভালো করেই জানে ওদের কোন জায়গায় মারলে ওরা সবচেয়ে বেশি কষ্ট পাবে। তার সাথে হসপিটালেও ওদের যেতে হবে। আকাশ বসা থেকে উঠে গিয়ে ওদের সামনে যায়। তোর সাহস দেখে তো সত্যিই অবাক হচ্ছি। এখনো তো সাহসের কিছু দেখালাম না। যেখানে আমাদের দেখে সবাই ভয় পায়, সেখানে তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস, এটা ভাবে অবাক হচ্ছি। তা তোরা কি এইভাবে কথা বলতে থাকবি নাকি মারামারিও করবে? সত্যিই তোর সাহস আছে। এই, তোরা এখনো দাঁড়িয়ে কি দেখছিস? মার ওকে। ওরা সবাই মিলে আকাশকে মারার জন্য আসে। আকাশ উল্টো ওদের সবাইকে মারতে থাকে। ওরা অনেকে মার খেয়ে মাটিতে শুয়ে আছে, কিছু লোক এখনো মার খাওয়া বাকি আছে। কিরে, থেমে গেলি কেন? তুই কে বলতো? তা জেনে কি করবি তুই? তোর মারার স্টাইল আমার থেকে পরিচয় হচ্ছে। তা শুধুই কি কথা বলতে থাকবি নাকি মারামারি করবে? লোকগুলো ফালাতে যাবে, আকাশ ওদেরকে দৌড়ে দৌড়ে মারতে থাকে। ওরা মার খেয়ে পড়ে থাকে। কিছুক্ষণ পর ওরা সবাই মাটিতে শুয়ে আছে। অন্যদিকে একটা লোক আকাশের মাথায় বাড়ি দেয়। বাড়ি খেয়ে আকাশের মাথা থেকে রক্ত পড়তে শুরু করে। তবু ও আকাশ থেমে থাকেনি, ওদের মারতে থাকে। ওরা মার খেয়ে পড়ে থাকে। এইদিকে আকাশও মাটিতে শুয়ে আছে। অন্যদিকে রবি তখন ভার্সিটিতে আসে। রবি আকাশকে দেখে দৌড়ে কাছে আসে। স্যার, স্যার, কি হয়েছে আপনার? আর এরা কারা? পরে জানাবো, আগে আমাকে হসপিটালে নিয়ে চলো। চলুন স্যার, এখনই নিয়ে যাচ্ছি। এইদিকে আকাশকে হসপিটালে নিয়ে যায়। রবি হসপিটালে নিয়ে যাওয়ার পর রবি আকাশের ভাইকে কল দেয়। এইদিকে ডক্টর জানায় ওনাকে এখনই অপারেশন করতে হবে। তা করুন, সমস্যা কি? আগে টাকা জমা করুন, তারপর অপারেশন শুরু করব। এই, তোরা ডক্টর না কষাই, রোগীকে যেখানে সুস্থ করবি তা না করে তুই টাকা ছাড়া অপারেশন করবি না? যদি ওনার কিছু হয় আমি তোকে বাঁচতে দিব না, তাই এখনই অপারেশন করবি, নয়তো তোকে আমি বাঁচিয়ে রাখবো না। আপনি বন্দুক নিচে নামান, আমি এখনই অপারেশন করতেছি। মনে রাখবেন, ওনার যদি কিছু হয় তাহলে আপনি তো মারা যাবেন, তার সাথে আপনার পরিবারও। এইদিকে ডক্টর একদিক দিয়ে আকাশের অপারেশন করতেছে, অন্য দিক দিয়ে একজন নার্স পুলিশকে কল দেয়। কিছুক্ষণ পর পুলিশও আসে, তার সাথে অপারেশনও শেষ হয়ে যায়। অপারেশন শেষ হওয়ার পরে অপারেশন সাকসেস। রবি ডক্টরের সাথে কথা বলতেছে। অন্যদিকে আবির হসপিটালে চলে আসে। আবিরের পিছনে পিছনে পুলিশও ওখানে চলে আসে। পুলিশ এসে রবির হাতে হাত করা পরিয়ে দেয়। এতে রবি তো অবাক হয়, সাথে আবিরও। কি ব্যাপার অফিসার, আপনি ওকে অ্যারেস্ট কেন করেছেন? ওনার কাছে বন্দুক আছে, তাছাড়া ইনি ডক্টরকে মারার হুমকিও দিয়েছে। কিন্তু কেন দিয়েছে তা তো জিজ্ঞেস করবেন। দেখুন, ওনার কাছে বন্দুক আছে, তাই আমরা ওনাকে অ্যারেস্ট করব। কিন্তু উনি কে? ওনাকে তো চিনলাম না। আমি আপনার ভাইকে হসপিটালে নিয়ে আসি, কিন্তু ডক্টর টাকা না পেলে নাকি চিকিৎসা করবে না, তাই আমি বাধ্য হয়ে ওনাকে হুমকি দিছি। তো দেখুন, আপনাদের কাজ হচ্ছে মানুষকে বাঁচানো, টাকার জন্য কাউকে মৃত্যুর মুখে ফেলে দিতে আপনারা পারেন না। তাই আগে চিকিৎসা করেন, তারপর বাকিটা দেখা যাবে। কিন্তু মিস্টার রবি, আমাদের কিছু করার নেই। আপনার কাছে বন্দুক পাওয়া গিয়েছে, তাই আপনাকে আমরা অ্যারেস্ট করব। আমার ভাইয়ের জন্য আপনার এত বড় ক্ষতি হয়ে গেল? চিন্তা করবেন না,
আমি পুলিশ স্টেশনে যাব আর চলে আসব। কিন্তু কি করে আসবে? তাছাড়া তুমি কি? তোমাকে তো চিনতে পারলাম না। আকাশ স্যার আমাকে চিনে। আমি তাহলে যাচ্ছি, শুধুমাত্র যাব আর আসব। তাছাড়া কল দিলে তো এখান থেকে যেতেই হবে না? আসলে আপনার পরিচয় কি? রবি পকেট থেকে একটা কার্ড বের করে পুলিশ অফিসারকে দেখায়। উনি কার্ড দেখে রবিকে সেলুট করে। সরি স্যার, আমাদের ক্ষমা করে দিন, আমরা চলে যাচ্ছি। ঠিক আছে যান। তাছাড়া আপনারা আমাদের দায়িত্ব পালন করছেন, এবার আপনারা আসতে পারেন। পুলিশ চলে যায়, অন্যদিকে আকাশও চলে যায়। অন্যদিকে ওরা অপেক্ষা করতে থাকে। রাতের বেলায় আকাশের জ্ঞান ফিরে। আকাশ তাকিয়ে দেখে আবির ও রবি পাশে বসে আছে। আকাশের জ্ঞান ফিরতেই উঠতে হবে না, মাকে আমি এখন ও বলিনি। তাছাড়া মা জানলে আরো বেশি চিন্তা করতে থাকবে। তাছাড়া তোকে আমি কালকেই নিয়ে যাব। ঠিক আছে রবি, তোমার এখন বাসায় যাওয়া দরকার। ঠিক আছে স্যার। রবি চলে যাওয়ার পরের দিন আবির আকাশকে নিয়ে বাসায় আসে। বাসায় আসতেই আকাশের মা এসে জড়িয়ে ধরে। কি হয়েছে তোর? এই সব কি করে হলো? তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। বাহিরে মারামারি করে এখন বাড়িতে আসা হচ্ছে। কে তো আমি খেটে মরি, তার ওপর এই আরেকটা ঝামেলা। কোন দুঃখে যে তোমাকে বিয়ে করে এই বাড়িতে এলাম আমি। আকাশ কোনো কথা বলেনি, কারণ এই কথাগুলো শুনতে শুনতে আকাশের অভ্যেস হয়ে গিয়েছে। আকাশ নিজের রুমে যাবে, আবির আকাশের হাত ধরে নিয়ে যেতে থাকে। আকাশ ভালো করেই জানে এখন যদি আবার আবির কিছু বলে তাহলে ওর ভাবি এখানে সমস্যার সৃষ্টি করবে। তাই জন্য আকাশের আবির চুপ করে আছে। রুমে নিয়ে গিয়ে আকাশকে বসিয়ে দেয়। তুই এখানে থাক, আমি আসতেছি। কোথায় যাবে ভাইয়া? তোর জন্য খাবার আনতে। তাছাড়া তুই কিছু খেতে পারিসনি, তাই তোর জন্য খাবার নিয়ে আসতেছি। আবির নিচে যায়। অন্যদিকে আবির খাবার দিয়ে আসে। খাবার নিয়ে গিয়ে আকাশকে খাইয়ে দেয়, সাথে ওষুধও। খাবার শেষে আকাশ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে দেখতে পায় আবির মন খারাপ করে বসে আছে। তাই আকাশ জিজ্ঞেস করে, ভাইয়া কি হয়েছে? তোর ভাবির ছোট বোন আসবে। এটা তো ভালো কথা, কিন্তু এতে সমস্যা কোথায়? ও এখানে 1 মাসের মতো থাকবে। তা তো বুঝতে পারলাম, এরপরে কি হয়েছে তা বলো আমাকে। তোর ভাবি তোকে ওই 1 মাসের জন্য বাড়ি থেকে বের করে দিতে চাইছে। আমি থাকলে সমস্যা কোথায়? তোর এই অবস্থা নাকি ওর বোন দেখতে পারবে না, তাই তোর ভাবি চাই ওর বোন এখানে থাকবে যতদিন, ততদিন তোকে বাড়িতে রাখবে না। এই ব্যাপার, তাতে এত চিন্তা কিসের? আমি না 1 মাস অন্য কোথাও গিয়ে থাকবো। মাথা খারাপ নাকি তোর? এই অবস্থায় তুই এইগুলো কি বলছিস? ঠিকই তো বলেছে, আমি চাই না এখানে কোনো অশান্তি হোক। তুই কোথাও যাবি না, যা হওয়ার পরে দেখব। কিন্তু ভাইয়া এতে তো আমারই সমস্যা হবে। কি সমস্যা? আমি এখানে থাকলে ভাবির বোন যদি আমার নামে উল্টাপাল্টা কোনো দোষ চাপিয়ে দেয়, তখন তো তোমরা সবই আমাকে খারাপ ভাবতে থাকবে। ওই রকস কিছু হলে তখন দেখা যাবে। তাছাড়া আমি জানি আমার ভাই এরকম কিছু করতে পারে না। তাছাড়া যা হওয়ার তখনই দেখা যাবে। আমি অফিসে যাচ্ছি, তোর ভাবির বোন 1-2 দিনের ভিতরে চলে আসবে। তুই একটু সাবধানে থাকিস। ঠিক আছে ভাইয়া, তাই হবে। আবির অফিসে চলে যায়। আকাশ অনেক ভোর হচ্ছিল, তাই বসে বসে টিভি দেখতেছিল। তখন অদ্রি রুমে আসে। ও, তোর ভাই তোকে কিছু বলছে কি? বলেছে। তাহলে বিকেলেই বের হয়ে যাবি। কেন বের হব? কেন বের হবি মানে? আবির কি তোকে বলেনি আমার ছোট বোন আসবে? ভাইয়া তো বলেছে। তাহলে বের কেন হবি না? আমার মাথায় এই অবস্থা, তারপর কখন কি হয়ে যায় তাই তো বলতে পারছি না আমি। যাই হয়ে যাক না কেন, মরে তো আর যাবি না, তাই বিকেলেই বের হয়ে যাবি। এটা আমার বাবার বাড়ি, ভাইয়েরা যতটুকু এই বাড়িতে থাকার অধিকার আছে, আমার এই বাড়িতে থাকার অধিকার আছে। অধিকারের কথা যখন বলছিস, আজকে থেকে তুই যতদিন না পর্যন্ত রোজগার করতে পারবি ততদিন পর্যন্ত আমি তোর জন্য কোনো খাবার রান্না করব না। ও আমিও দেখি কে তোকে রান্না করে খাওয়ায়। কথাগুলো বলে অদ্রি রাগ দেখিয়ে এখান থেকে চলে গেল। অন্যদিকে আকাশও তেমন কিছু না ভেবে শুয়ে থাকে। দুপুর গড়িয়ে গেল, আকাশকে এখনো খাবার দিচ্ছে না। তাই আকাশ ওর মাকে ডাকে। মা, মা, ও মা। কি হয়েছে? মা আমার খেতে পেয়েছে। তুই বস, আমি খাবার নিয়ে আসতেছি। ওকে কোনো খাবার আমি দেব না। বৌমা কি বলছো এইসব?
আমার ছেলে একে তো অসুস্থ, তার উপর তুমি এইসব কি বলতেছো? আমি ঠিকই বলছি, আপনার ছেলে যতদিন না পর্যন্ত সংসারের টাকা না দিবে ততদিন পর্যন্ত আমি ওর জন্য কোনো খাবার রান্না করতে পারবো না। এটাই আমার শেষ কথা। এই সংসারে তো আমি ওই টাকা দেই না, তাহলে আমাকে কেন খেতে দিচ্ছে? এটা আপনার বাড়ি, তাই সে হিসেবে আপনাকে খেতে দিচ্ছি, নয়তো কত আগে আমি বের করে দিতাম। বৌমা, তোমাকে মুখের কথা শুনে আমি অবাক হয়ে যাই। দেখুন, আমি পারবো না। আমার স্বামী রাত দিন খেটে মরে, আর সেখানে আপনার এই ছেলেকে আমি খাওয়াতে পারবো না। তাই আপনি আপনার ছেলেকে বলে বলে দিবেন, যদি সংসারের টাকা না দিতে পারলে আমি ওর জন্য খাবার রান্না করতে পারবো না। অদ্রি চলে যায়। অদ্রি যাওয়ার পর আকাশের মাও চলে আসে। এরপর আকাশ কল দেয় রবিকে। রবি কল ধরে আকাশ রবিকে বলতে থাকে। রবির সাথে কথা বলার 30 মিনিট পর রবি আকাশের বাড়ির দরজার সামনে এসে দরজায় টোকা দেয়। অদ্রি এসে দরজা খুলে দিয়ে যায়। কাকে চাই? আকাশ স্যারের কাছে যাব। তা ওনার রুম কোনটা? ওই ভিখারির বাচ্চা আবার স্যার হলো কবে থেকে? ওপরের তো রুমে আছে। তা হাতে তা কি? এখানে খাবার আছে, তাই এবার আমাকে সাইড দিলে আমি রুমে যেতে পারতাম। যা তাড়াতাড়ি, বেশি সময় যেন না লাগে। কি যে বলেন না, আমাকে যদি আগে সবকিছু বলে না দিত তাহলে এতক্ষণে আপনারা অবস্থা আমি খারাপ করে দিতাম। ওহ, তাই বলেন? কি আমাকে কথাটা বলছিস তুই? আপনাকে কেন বলতে যাব? আচ্ছা, স্যারের খাওয়ার সময় যাচ্ছে, ওনাকে খাওয়াতে হবে আমার। যা তাড়াতাড়ি। রবি খাবার নিয়ে আসে। আকাশ খাবার খাচ্ছে। আকাশ রবিকে সবকিছু বলতে থাকে, সাথে খাবারও শেষ করে। সবটা শুনে রবি বলে, স্যার, একটা কথা বলার ছিল। কি কথা? 1 মাস পর একটা মিশন আছে, যদি আপনি ওই মিশনে আমাদের সাথে যেতেন। তুমি তো জানো আমি নিজেকে যতদিন না পর্যন্ত ঠিক করে নিতে পারবো ততদিন আমি তো কোনো মিশন তো দূরের কথা, ক্যাম্পে আসবো না। কিন্তু স্যার, আপনাকে যেতে আসতেই হবে। এই মিশন আপনাকে ছাড়া হবে না। তোমাদের বড় স্যারকে বলে আমার সাথে যেন যোগাযোগ করে। ঠিক আছে স্যার, আমি বড় স্যারকে বলবো। ঠিক আছে। পরের দিন সকালে বড় স্যার আকাশকে কল দেয়। আকাশ ওনার সাথে কথা বলার জন্য বারান্দায় যায়। জি স্যার, বলেন। কেমন আছো আকাশ? আপনি তো ভালো করে জানেন আমি কেমন আছি। তা তো জানি, তা তোমার উপর অ্যাটাক করছে কে? ওরা তেমন মাফিয়া গ্রুপের না, ওরা ভার্সিটির ছাত্র। ওরা তোমার উপর অ্যাটাক কেন করছে? সে অনেক কাহিনী। এখন তুমি আসছো তো? কিন্তু স্যার, একবারে মিশনে গিয়ে আমি নিজের শরীরের রং হারিয়েছি। এবার তেমন কোনো কিছু হবে না। এবার এর যে শক্তিশালী পোশাক আমরা বানিয়েছি, যা 1000 ডিগ্রি তাপ সহ্য করতে পারবে। এই অবস্থায় তোমার কোনো ক্ষতি হবে না। কবে আসতে হবে আমাকে? তোমার তো মাথায় আঘাত, তুমি 10 দিন পর এসো। এরপর তুমি একটু ট্রেনিং করবে। এতদিন না থাকায় তোমার ট্রেনিং চালু নেই, তাই এখন তুমি ট্রেনিং করতে পারবে। ঠিক আছে স্যার, তাই হবে। আমি তাহলে চলে আসবো। তুমি তাহলে চলে এসো। তোমাকে ওই দেশে না আমেরিকায় গিয়ে মিশন করতে হবে। অন্য দেশে গিয়ে মিশন কি করে? চিন্তা করো না, ওই দেশে লোকেরাই তোমাকে নিবে। তার বিনিময়ে তোমরা যদি মিশন শেষ করতে আসতে পারো তাহলে ওরা তোমাকে আমাদের দেশে 1 কোটি টাকা দিবে। যদি তোমাদের আহত বা অন্য কিছু হয় তবুও পাবে। তো ওই দেশের আর্মি কি আমাদের সাথে থাকবে? হ্যাঁ, তোমরা এখান থেকে যাবে 10 জন, তাছাড়া ওই দেশের আর্মি যাবে 50 জন। তুমি ওই দেশে যাওয়ার পর ওরাই বাকিরা দেখবে। ঠিক আছে, আপনি তাহলে কাগজপত্র তৈরি করতে থাকেন। স্যারের সাথে কথা বলে আকাশ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে তৈরি হয়ে বেরিয়ে পড়ে। রাস্তা দিয়ে হাঁটছিল, তখন ইরা গাড়ি দিয়ে আকাশকে ধাক্কা দিতে গেলে আকাশ সামনে থাকা বাইকে দেখতে পায়, তাই সাথে সাথে ওখান থেকে সরে যায়। আকাশ সরে যাওয়ার পর ইরা গাড়ি না থামিয়ে চলে যায়। আকাশ ভার্সিটিতে এসে ইরা ও নদীর কাছে আসে। তোমরা দুজন চাওটা কি? কি চাই তুই কি বুঝিস না? ওই দিনের ঘটনার পর তুই ভুলে গেলি কি করে? ভুলিনি আমি। তা আমাকে এটা বলো এখন, আমাকে মেরে তোমাদের লাভটা হবে কি? অনেক লাভ হবে। কি লাভ একটা শুনি। লাভটা হচ্ছে তোর এই মুখ আমাদের আর দেখতে হবে না।
সেজন্য আমাকে জানে মেরে ফেলতে চাও? হ্যাঁ, চাই আমি। নদী চল এখান থেকে। ওরা দুজন চলে যাওয়ার পর আকাশ ক্লাস করতে যায়। ক্লাস শেষ করে আকাশ ক্যান্টিনে গিয়ে বসে। ওখানে বসার পর, স্যার আপনি যাচ্ছেন? হ্যাঁ, তুমিও তো যাবে। হ্যাঁ স্যার, এই নিন আপনার কাগজপত্র। এগুলো দাও তাহলে, আমি এখন তাহলে বাসায় যাচ্ছি। আকাশ বাসায় এসে ওর রুমে চলে আসে। আসার আগে মা, এই নাও 5,000 টাকা, এটা ভাবে কি দিয়ে দাও। আর একটা কথা, আমাকে খেতে দাও। আকাশের কথা শুনে ওর মা কান্না করতে থাকেন। এই আমি কি দেখতেছি, তুই নিজের বাড়িতে ভাত কিনে তোকে খেতে হচ্ছে? এর চেয়ে বড় কষ্ট আমার জীবনে আর কি থাক গিয়ে সেসব কথা। আসলে ভাবি আমার এই চেহারা দেখতে চাইছে না, সেজন্য উনি এমন করতেছে। তোর এই সমস্যা না হলেও তো এমনটা হতো। তা চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমি আগের রূপে ফিরে আসবো। তাই যেন হয়। এখন তুই রুমে যা, আমি না হয় তোর জন্য খাবার বাড়তেছি। আচ্ছা, আমি যাই তাহলে। আকাশ রুমে চলে যায়। রুমে এসে ওর টাওয়াল নিয়ে ওয়াশরুমের দরজা খুলে ভিতরে তাকিয়ে দেখে একটা মেয়ে গোসল করতে। মেয়েটি কোন অবস্থায়, শরীরে কি কি ছিল সেসব বলাটা ঠিক হবে না, তাই আপনারা এইসব জানতে চায়েন না। মেয়েটিও আকাশকে দেখতে পেয়ে জোরে চিৎকার করে ওঠে। আকাশ দরজা বন্ধ করে দিয়ে বিছানার কাছে চলে আসে। আকাশ আসার সাথে সাথে রোজাও বাইরে আসে। এই তুই কে রে? তার আগে নিজের শরীরে ঢেকে আসবেন। আকাশের কথায় রোজা এবার ওর দিকে তাকায়, কিন্তু এবং রোজা নিজের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে ভিতরে চলে যায়। 5 মিনিট পর আকাশের মা ও অদ্রি রুমে চলে আসে, কেননা আকাশের মা ওর জন্য খাবার নিয়ে আসে। তার সাথে অদ্রি আছে খাবারের টাকা নিয়ে আকাশের সাথে কথা বলার জন্য। কিন্তু ওরা এসে দেখে রোজা ও আকাশ একজন আরেকজনের সাথে ঝগড়া করতেছে। তাই অদ্রি গিয়ে ওর বোনের কাছে যায়। কি হয়েছে বোন, তুই কান্না কেন করছিস? আপু আপু এই ছেলেটা আমার। কথাটা শুনে অদ্রি গিয়ে আকাশের মুখে একটা থাপ্পড় দেয়। আকাশ তো বুঝতে পারছে না কেন থাপ্পড় দিয়েছে। তাছাড়া আকাশের মা বলে, বৌমা তুমি আমার সামনে আমার ছেলের গায়ে হাত তুলতেছো? তুলেছি, কি করবে শুনি? আর রোজ কি হয়েছে, কি করেছে ও? এই ছেলেটা আমাকে লুকিয়ে লুকিয়ে গোসল করা দেখছিল। কি, তোর এত বড় সাহস, তুই আমার বোনকে গোসলে দেখেছিলি? কথাটা বলে আকাশকে মারতে শুরু করে। আকাশ কয়েকটা মার খাওয়ার পর অদ্রির হাত ধরে ফেলে। এতে অদ্রি বলে, তুই কোন সাহসে আমার হাত ধরেছিলি? তুই মনে হয় ভুলে যাও, এটা গ্রামের ওয়াশরুম না যে ওকে দিয়ে দেখা যাবে। এটা শহর, বাথরুমের দরজা বন্ধ থাকলেও কি ইমারত দূরের কথা, পানি ঢোকাও সম্ভব না। তাছাড়া আমি মানছি আমার কিছু ভুল আছে, তার চেয়ে বেশি ভুল হয়েছে তোমার বোনের। কি করেছে আমার বোন শুনি? আমি যখন রুমে আসি তখন ফ্রেশ হওয়ার জন্য আমি ওয়াশরুমে যাই। ওখানে আমি ওই একদম চুপ, কোনো কথাই তুই বলবি না। ওয়াশরুমের দরজা খোলা আছে, তো কি হয়েছে? নক করে ঢুকতে পারসনি? এটা আমার পার্সোনাল ওয়াশরুম, এখানে আমি ছাড়া অন্য কেউ গোসল করাতে দূরের কথা, এখানে আসার সাহস পর্যন্ত পায় না কেউ। সেখানে কিনা আপনি আমার বোন তোর কোনো ক্ষতি করেনি তো? না আপু, কিন্তু এই ছেলেটি কে? ও তোর ভাইয়ের ছোট ভাই। কি, দেখতে এত কুচ্ছিত? শুধু তোর ভাইয়ার জন্য আমি ওকে বের করতে পারছি না, নয়তো অনেক আগে বের করে দিতাম। আপু চলো তো, এই রুমে আমি আর থাকবো না। অদ্রি ও রোজা রুম থেকে চলে গেল। ওরা যাওয়ার পর আকাশ ওর মাকে জড়িয়ে কান্না করে দেয়। কাঁদিস না মা, বিশ্বাস করো আমি জানতাম না কেউ ভিতরে থাকবে। আমি তোকে বিশ্বাস করি, আমি জানি আমার ছেলে এমনটা কখনো করবে না। আচ্ছা, আমি তৈরি হয়ে নিচ্ছি, তবে একটা কথা বলার ছিল। কি কথা? আমি 10 দিন পর বাংলাদেশের বাইরে যাব। কেন যাবি? তুমি তো জানো আমি আগে। ওই তুই আগে কি? আর 10 দিন পর কোথায় যাবি? তোর ভাইয়া আসুক, আজকে আমি বোঝাবো ওকে। বাসায় টাকা না দিয়ে ছোট ভাইকে বিদেশে পাঠাচ্ছে। আজকে যদি আমি এর বিচার না করছি তাহলে আমার নামও অদ্রি না। অদ্রি রাগে কথাগুলো বলে চলে যায়। অন্যদিকে আকাশ নিজের মতো করে প্রস্তুতি নিতে থাকে, সব রকমের ব্যবস্থা করতে থাকে। অন্যদিকে আবির বিকালের পর বাসায় আসে। আকাশ তখন ড্রয়িং রুমে টিভি দেখতেছিল। ওই সময় আবিরও আসে। আবির আকাশকে বলে,
আকাশ, জি ভাইয়া, কিছু বলবে? তুই তো কখনো ড্রয়িং রুমে আসছিস না, যদিও আসছি তাও খেয়ে চলে যাস, নিজের রুমে গিয়ে টিভি দেখিস, কিন্তু আজকে না ভাইয়া, এমনিতে এখানে। আমি রুমে ফ্রেশ হয়ে আসি। আচ্ছা ভাইয়া। আবির রুমের দিকে যেতে থাকে, তখন অদ্রি আবিরের কণ্ঠের আওয়াজ শুনে নিচে নেমে আস্তে আস্তে বলে, ও তুমি নিচে থাকো, একদম উপরে আসবে না। কেন, তোমার হঠাৎ কি হলো? নিচে থাকো, আমি এসে বলতেছি। অদ্রি নিচে নামে, এইদিকে রোজা ও নিচে আসে। ওরা দুই বোন নিচে দাঁড়িয়ে আছে। কি হয়েছে তোমার, এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আপু তুই বল, আমার লজ্জা করতেছে। আদ্রি, কি বলবে? তাড়াতাড়ি বলো, আমাকে ফ্রেশ হতে হবে। তার আগে এটা বলো, তুমি ওকে বিদেশে পাঠানোর জন্য এতগুলো টাকা কোথায় পেলে? কে বিদেশে যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। একদম নেকা কান্না করবে না, আমি নিজের কানে শুনেছি তোমার ভাই 10 দিন পর বিদেশে যাবে। আকাশ, কথাগুলো কি সত্যি? হ্যাঁ ভাইয়া, আমি ওই কাজে যাব, তবে 5 দিনের জন্য। বুঝতে পারছি। তা আদ্রি, তুমি কি এটা বলার জন্য ডেকেছো? আর একটা কথা বলার ছিল। কি কথা, তাড়াতাড়ি বলতে পারো। তোমার ভাই লুকিয়ে লুকিয়ে আমার বোনের গোসল করা দেখছিল। আকাশ, আমি তোর ভাবির কথা বিশ্বাস করতে পারছি না, তুই বল কি হয়েছে। ও কি বলবে, যা বলার আমি বলতেছি। তুমি চুপ করো। আকাশ, তুই বল কি হয়েছে। ভাইয়া, আমি ভার্সিটিতে থেকে নিজের রুমে আসে, তাছাড়া তুমি তো জানো ওটা আমার পার্সোনাল রুম, তাই ওয়াশরুমে তো আমি ছাড়া আর কেউ যায় না। আমি রুমে এসে আমার আলমারি থেকে টাওয়াল বের করে এরপর আমি ওয়াশরুমে যাই। তাছাড়া দরজা খোলা ছিল, আমি দরজা খুলে দেখি উনি ভেতরে গোসল করছিল। উনি আমাকে দেখে আর চিৎকার করে ওঠে। এরপর ভাবি তোর কিছু না বুঝে আমাকে থাপ্পড় দেয়। এরপর কিছুক্ষণ কথা কাটাকাটি হয় ওনার সাথে। তারপর ওনার বোন ভাবিকে আরো কিছু উল্টাপাল্টা বলছিয়েছে, সেজন্য উনি আমাকে আবারও মেরেছে। আকাশের কথা শুনে আবির একটা চর বসিয়ে দেয়। আপনারা কি ভেবেছেন চর আকাশকে দিয়েছে? আরে না, চরটা মেরেছে অদ্রিকে। অদ্রি তো চর খেয়ে মুখে হাত দিয়ে আছে। তোমার এত বড় সাহস, তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারলাম। দেখুন দুলা ভাই, আপনার ভাই কি জানে না ওয়াশরুমে ঢুকতে গেলে দরজা নক করে ঢুকতে হয়? তুমি তো অনেক বড় হয়েছ, বুঝতেও শিখেছো। তা তুমি কি জানো না গোসল করার সময় দরজা বন্ধ করে রাখতে হয়? আমি তো জানতাম না এমন কিছু হবে। তাহলে আদ্রি, তুমি শুধু শুধু আমার ভাইকে মেরেছ, আর এই জন্য আকাশের কাছে ক্ষমা চাও। কি, তুমি আমাকে ক্ষমা চাইতে বলছো? হ্যাঁ বলছে। আর রোজ এরপর থেকে যদি আমার ভাই নিয়ে উল্টাপাল্টা কোনো কথা বলে তাহলে কিন্তু তোমাদের জন্য একদম ভালো হবে না, কথাটা মনে রাখবে। এখন ক্ষমা চাও। থাক ভাইয়া, লাগবে না, আমি রুমে যাচ্ছি। এইদিকে আকাশ ক্যাম্পে গিয়ে ট্রেনিং করতে থাকে। কিছুদিন ট্রেনিং করে 10 দিন পর। ভাই আমি যাচ্ছি। কোথায় যাচ্ছিস? ভাই আমি আমেরিকায় যাচ্ছি, সেখানে 3 দিন থাকবো। তবে এখানে আসতে আসতে আমার 5 দিনের মতো লাগবে। সাবধানে থাকবি, নিজের খেয়াল রাখবি। তবে একটা কথা। কি কথা? আমি যদি ফিরে না আসি তাহলে মায়ের খেয়াল রেখো। এইদিকে অদ্রি ও রোজা তাকিয়ে আছে, সাথে বলা বলি করতেছে। আপদটা বিদায় হয়েছে, অনেক ভালো হয়েছে। রোজা, তুই এবার শান্তিতে থাকতে পারবি। হ্যাঁ, তোমার যে দেবর, আল্লাহ জানে ওরা আমার দেবরকে দেখে ভয় পায় নাকি। তাহলে তো ভালোই হবে, ওকে ওখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে। আপনাদের মধ্যে আকাশকে? জি, আমি আকাশ। কেন? স্যার, আমি রাশেদ, এখানকার স্পেশাল টিমের প্রধান। আর আমাকে বলা হয়েছে আপনাকে যেন ফলো করি এবং আপনার কথা মতো যেন সব কিছু করি। কিন্তু স্যার, একটা কথা বলবো কি? কি কথা বলো। স্যার, আপনার এই অবস্থা কি ওই ঠিকই ধরেছ। কথাটা বলা মাত্রই রাশেদ গিয়ে আকাশের পা ছুঁয়ে সালাম দেয়। ধন্য আমি স্যার, আপনাকে আমার কাছে পেয়ে সত্যি আজকে আমি নিজেকে ধন্য মনে করি। এখন তাহলে যাওয়া যাক। শিওর স্যার। ওরা যেতে থাকে। পথে আকাশ ওদের সাথে কথা বলতে থাকে। পথে কথা বলতে আকাশ মিশন সম্পর্কে অনেক তথ্য পায়। সে তথ্যগুলো আকাশ আয়ত্ত করতে থাকে। সবটা শেষ, গাড়িগুলো থেমে যায়। আমরা কি চলে এসেছে? না তো, এখানে কোনো গাড়ি থামালো। সামনে তাকিয়ে দেখে রাস্তায় ফিন পড়ে আছে, তাই ওরা গাড়ি সাইড করতে থাকে। কি হয়েছে? স্যার, আপনি গাড়িতে থাকুন, আমি নেমে দেখছি ব্যাপারটা আসলে কি। দেখুন তাহলে কি সমস্যা।
যদি বেশি সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই বলবেন। কোনো সমস্যা হবে না, আপনি অপেক্ষা করুন। এইদিকে ওরা গাড়ি থেকে নামে। গাড়ি থেকে নেমে ওরা চারদিকে দেখতে থাকে, তখনই গুলি চলার আওয়াজ শুনতে পায়। এতে করে সব অফিসার গাড়ির পেছনে চলে আসে। দেখতে থাকো কে গুলি করতেছে। গণ্যমান্য লোকেরা দেখতে থাকে। অনেক কিছুর পর ওরা দেখতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর ওরা 5 জন লোককে দেখতে পায়, তা ওরা ভিডিও বিভিন্ন টাওয়ারে। সেজন্য ওরা তাড়াতাড়ি করে গাড়ি ব্রেকে না দিয়ে গাড়ির সামনে একটা চুম্বকের পাত সামনে রেখে দেয়। এতে করে সামনে থাকা সব ধরনের ফিন ওই চুম্বকে এসে আটকে যায়। কিছু অফিসার থেকে যায়, আবার কিছু অফিসার গাড়ি নিয়ে ওই জায়গা ত্যাগ করে। কিছুক্ষণ পর ওখানে কি হয়েছে ঠিক বুঝতে পারলাম না। কারা আমাদের উপরে হামলা করেছিল? স্যার আসলে কি বলবো বুঝতে পারছি না। কেউ হয়তো আপনাদের এখানে আসার খবর লিক করে দিয়েছে। তা তোমাদের এজেন্সির মধ্যে এই কাজটা কে করতে পারে? আমিও তাই ভাবছি, কি করা যায়। একটা কাজ করো, অফিসের সব জায়গাতে সিসিটিভি আছে তাই না? তা তো আছে, কিন্তু কেন? তাহলে চিন্তা করো না, আমি কয়েক মিনিটে কেউর পেছনে তাকে খুঁজে বের করবে। কিভাবে? তাছাড়া আমরা তো এখন গেস্ট হাউসে যাব, ওখান থেকে আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। যেখানে আমরা এসছি দেশের শত্রু বিনাশ করতে, এখন সেখানে যদি আমাদেরকেই এমন সিকিউরিটি দিয়ে রাখা হয় তাহলে কি হবে একটু ভেবে দেখছেন কি? মন করে বলবেন না। তাছাড়া আপনারা তো এখানে ফর্মাল পোশাকে থাকবেন না, থাকবেন সিভিল ড্রেসে। তার উপর আবার কোথায় পিস্তল খুঁজবেন, তাই এই সব কিছু। এখন কোনো কথা না বলে গাড়ি আগে অফিসে দেখে নিন। কেন স্যার? নিতে বলছি নিন, এত প্রশ্ন কেন করেন আপনি? ঠিক আছে, গাড়ি তাহলে ওই দিকে নিচ্ছি। কিছুক্ষণ পর ওনারা অফিসে আসে। অফিসে এসে সবার সাথে কথা বলতে থাকে। সবার সাথে সব রকম কথা শেষ করে আকাশ চলে আসে অফিসারের কাছে। ওখান থেকে ওরা কন্ট্রোল রুমে যায়। স্যার আমরা কিন্তু কন্ট্রোল রুমে কেন যাচ্ছি? কাজ আছে। কি কাজ তাহলে দেখতে পাবেন। ওরা কন্ট্রোল রুমে যায়। ওখানে গিয়ে একটা চেয়ারে বসে পড়ে। পরপর আকাশ সব সিসিটিভির মিনিট দেখতে থাকে। এখানে মোটামুটি আকাশ 30 মিনিটের ভিডিও দেখতে পায়। আমি আসার পর থেকে এখন পর্যন্ত যতগুলো ক্যামেরা যা যা রেকর্ড হয়েছে সবকিছু আমাকে এখনই দেখাও। কিন্তু স্যার ওইগুলো দেখে কি করবেন? তাছাড়া আমাদের তো গেস্ট হাউসে যেতে হবে। তাহলে পেন ড্রাইভে আমি আসার পর থেকে যা যা রেকর্ড হয়েছে সবকিছু আমাকে দিতে থাকো, কোনোটা যেন মিস না হয়। ঠিক আছে, ওকে আমি কথা বলতেছি। 10 মিনিটের মধ্যে সবকিছু দেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার আকাশ উঠে চলে আসে গেস্ট হাউসে। ওখানে এসে ওরা বিশ্রাম করে। তবে আকাশ বিশ্রাম করার বদলে ল্যাপটপে ভিডিও দেখতে থাকে। ওখানে 5 জনের উপরে আকাশের সন্দেহ হয়, তাই ওই 5 জনের উপর তদারকি করে ওখান থেকে 2 জনকে আকাশ খুঁজে বের করে। রাতে ওরা বিশ্রাম করে। পরের দিন সকালে আকাশ রেডি হয়ে চলে আসে ওদের অফিসে। ওখানে এসে ওখানকার বড় স্যারের সাথে দেখা করে। কেমন আছো তোমরা? জি ভালো। আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? কথাটা হচ্ছে এই লোকটা কে? ও এখানকার একজন সিনিয়র অফিসার। তাহলে তো আমাদের মিশন থেকে শুরু করো। আমরা কে কি করব, কোন অস্ত্র ব্যবহার করব, এই সবকিছু উনি জানে তাই তো? সে তো জানবেই, কিন্তু তুমি হঠাৎ করে ওর পিছনে কেন পড়ে আছো? তার কারণ আছে। ওখানে এখানে না ডেকে আপনাদের টর্চার রুমে একটু ডাকুন। আসলে কি হয়েছে তা যদি না বলো তাহলে বুঝবো কি করে? ওখানে আসতে বলেন, তারপর আমি বলবো। ঠিক আছে। কিছুক্ষণ পর আকাশ ও টর্চার রুমে যায়। ওখানে গিয়ে ওই অফিসারের জন্য অপেক্ষা করতে থাকে। ওই অফিসার আসা মাত্রই ওই অফিসারের হাতে অনেক বড় একটা পিন ঢুকিয়ে দেয়। এতে করে ওই লোকটা চিৎকার করে ওঠে। আকাশ কি হচ্ছে এসব? তুমি ওর সাথে কি করলে এটা? ওকে জিজ্ঞেস করো স্যার, ও কি করেছে। রতন তুমি কি করেছো? বিশ্বাস করুন স্যার, আমি কোনো কিছু করিনি। ও তো বলতেছে ও কোনো কিছু করেনি। তাহলে এই নিন, আপনি নিজে না হয় দেখে নিন উনি কতটা নির্দোষ। এরপর ওনারা ভিডিও দেখতে থাকে। ভিডিও দেখে ওরা অনেক কিছু দেখতে থাকে। সবটা দেখার পর অনেকে সবটা বুঝতে পারে। তুমি আমাদের সবার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কি করে করতে পারলে? বিশ্বাস করুন এইসব কিছু মিথ্যা স্যার। আবারও মিথ্যে বলছিস তুই? এখনোই যদি সত্যি কথা বলিস তাহলে তো এমন অবস্থা করো যে অপরাধীদের মতো সব কথা বলতে থাকবি। প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন, আমি কখনো আর এমন কাজ করব না।
আমাকে এবারের মতো মাফ করে দিন। তোমার কোনো ক্ষমা নেই। তুই কি ভেবেছিস তুই ক্ষমা চাইলে আমরা তোকে মাফ করে দেব? এই লাস্টবারের মতো ক্ষমা করে দিন। তার আগে যদি সব সত্যি কথা বলিস তাহলে তোকে ছেড়ে দেব। আমি সব সত্যটা বলবো। বলুন কি কি জানতে চান? আমি আর আমার টিম এখানে আসার কথা তুই বলেছিস ওদের, তাই না? হ্যাঁ আমি বলেছি। তাহলে সবটা যখন বলেছিস তখন মনে হয় আমরা যে অ্যাটাক করবো এই বিষয়ে সবকিছু বলেছিস? হ্যাঁ তাও বলেছি। কি করে? বিশ্বাসঘাতক! তোকে তো আমি স্যার, কিছু করার দরকার নেই। মিশনে যাওয়ার জন্য যা যা লাগে সবকিছু মনে হয় রতনেরই দেখার দায়িত্ব ছিল। হ্যাঁ, সবকিছু তো ওরই ছিল। তাহলে ওই সবকিছু চেঞ্জ করতে থাকেন, কারণ এখানে ব্যবহৃত সবকিছু নকল হতে পারে। যেমন ধরুন ব্লুটুথ, প্রুফ, জ্যাকেট, বন্দুক, বুলেট, বোমা হতে শুরু করে সবকিছু চেঞ্জ করব। কিন্তু মিশনের আর একদিন বাকি। এখন চেঞ্জ করতে গেলে তো আমাদের প্রায় 5 দিন সময় লাগবে। তা আমি তো কালকে মিশনে যাচ্ছি না। কি? তাহলে কবে যাব মিশনে? কবে যাব তা আমি আপনাকে পরে বলবো। তাছাড়া আমরা যে মিশনে যাব এই ঘটনা শত্রুপক্ষের সবাই জানে এখন, তাই এই মুহূর্তে আমরা মিশনে যাওয়াটা ঠিক হবে না। ঠিক আছে, তাহলে এখন ওকে কি করব? আপাতত ওনাকে আমরা জেলে আটকে রাখি। ওনার সাথে ওরা যোগাযোগ না করতে পেরে বুঝতে পারবে যে আমরা ওদের কথা জেনে ফেলেছি। এখন মিশন অফ থাকুক, আর এই রতনের থেকে তো আমি সবকিছু জেনেই ছাড়বো। আমাকে ছেড়ে দিন স্যার। তবু তো ছাড়া হবে না, তেমনি তো অনেক ক্ষতি করেছিস। এছাড়া তোকে বাঁচিয়ে রেখেছে তো অনেক কিছু। এই তোমরা ওকে নিয়ে গিয়ে আটকে রাখো। ওরা রতনকে নিয়ে যায়। রতন চিৎকার করতে থাকে, কিন্তু আকাশ কোনো কথাই শোনেনি, আর নাই স্যার কোনো কথা শুনেছে। কিছুক্ষণ পর পর স্যার আকাশের সাথে কথা বলতে থাকে। ওকে তুমি বের করলে কি করে? স্যার, এতে বের করার কি আছে? তাছাড়া এখন কি বলবো তাই তো বুঝতে পারছি না, কারণ আমাদের উপর যখন অ্যাটাক হয় তখন আমার সন্দেহ হয়েছিল এর পেছনে এখানকারই কোনো না কোনো লোকের হাত অবশ্যই থাকবে। তা আমি প্রথমে অফিসে আসি, আমাদের জীবিত দেখে অনেকে শকড হয়েছে। আমি প্রথমে এগুলো খেয়াল করি, তারপর আমি ভাবলাম অনেকে হয়তো আমার মুখ দেখে এমনটা করেছে। এরপর আমি ভিডিও নিয়ে গিয়ে সারা রাত দেখতে থাকি। এরপর আমি কয়েকজনকে সন্দেহ করি, তারপর গিয়ে আমি এখান থেকে এই লোকটা সিলেক্ট করি। তার সাথে আমার সন্দেহ ঠিক রয়েছে। সত্যি আমি তোমার বুদ্ধি দেখে আমি সত্যি অনেক অবাক হয়েছি। তোমাকে এনে আমি কোনো ভুল করিনি। তাহলে এখন তুমি গেস্ট হাউসে যাও। আমি গেস্ট হাউসে না গিয়ে আপনাদের এখানকার পরিস্থিতি ও সিকিউরিটি দেখব। কোনো সমস্যা নেই, আমি নিজে তোমাকে সবটা ঘুরে দেখাবো। আসো আমার সাথে। পরপর বড় স্যার আকাশকে সবটা দেখাতে থাকে। আকাশও সব কিছু দেখতে থাকে। সবটা দেখার পর অনেক সুন্দর আপনাদের সিস্টেম, তবে আপনাদের বিশ্বস্ত লোক রাখবেন যাতে করে আপনাদের সব দিক খেয়াল রাখতে পারে। কিন্তু এরকম বিশ্বস্ত লোক পাওয়াটাই তো কঠিন। আচ্ছা তুমি তাহলে রেস্ট নাও। এইদিকে 3 দিন কেটে যায়। আকাশ রতনের থেকে অনেক তথ্য সংগ্রহ করতে পেরেছে। এইদিকে আকাশের প্রায় দেশে ফেরার সময় হয়ে এসেছে, তাই আবির কল দেই। কেমন আছিস? এই তো ভাইয়া, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আমরা তো ভালো আছি। তা কবে আসবি তুই? ভাইয়া, আমার এখনো 10-15 দিনের বেশি সময় লাগতে পারে। কি বলিস, এতদিন লাগবে? হ্যাঁ ভাইয়া, এখানে কিছু সমস্যা হয়ে গিয়েছে। আমি ওগুলো ঠিক করতে করতে সময় শেষ। কয়েকদিন পরেই মিশনে যাব। নিজের খেয়াল রাখবি। ঠিক আছে ভাইয়া, তুমি মায়ের ও ভাবির। দেখ, ওই ডাইনির কথা বলবি না। তুই সাবধানে থাকিস। যদি কোনো টাকা লাগে আমাকে বলিস, আমি তোকে পাঠিয়ে দেব। ভাইয়া, আমার তো এখানে $1 খরচ করতে হয় না। তাছাড়া আমরা সব খরচ হয় সরকারের। তার উপর আমার যা যা লাগে সবকিছু এখানে থাকা লোকেই দেয়। শুন, তোর কাছে কিছু চাওয়ার ছিল। কি লাগবে বলো আমায়। কিন্তু তোকে যে বলবো আমি, তোর ভাবি কিছুটা কসমেটিক আনতে চেয়েছে, তার জন্য ও ওর বোনের জন্য আমাকে বলেছিল। আমি যখন বলেছি বলবো না, তখন বলে যদি না বলি তোকে তাহলে নাকি সংসারে কোনো কিছু রান্না করবে না। ভাইয়া, এতটা ভাবতে হবে না। তোমার কি লাগবে লিস্ট পাঠিয়ে দাও, আমি ওগুলো সাথে করে নিয়ে আসবো। আচ্ছা, আমি পাঠিয়ে দিচ্ছি। আকাশ কথা বলে কল কেটে দেয়। কিছুক্ষণ পর আবির লিস্ট পাঠিয়ে দেয়। আকাশ লিস্ট দেখে বুঝতে পারে এখানে কম করে হলেও 1 লক্ষ টাকার কসমেটিক্স হবে। আকাশ ওইগুলো সেভ করে রাখে। এইদিকে আমেরিকায় ও আকাশে কালো থেকে আবার
আগের রূপে ফিরিয়ে আনার চেষ্টা চলতেছে। ওখানে আরো উন্নত মানের ট্রিটমেন্ট আকাশকে দেয়া হচ্ছে। আকাশের শরীরে প্রতিদিন অ্যাসিড ঢালা হয়, এতে করে ওর কালো চামড়াগুলো অটোমেটিক শুকিয়ে যায়, যা পরে টান মারলে সাপের খোলসের মতো করে উঠে আসে। ডক্টর, বাংলাদেশেও আমি ট্রিটমেন্ট নিয়েছি। তা ওরা কি বলেছে? ওরা তো বলেছে 6 মাস পর ঠিক হব, ধীরে ধীরে। আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি আপনাকে এইভাবে যতদিন এখানে আসেন ততদিন অ্যাসিড দিব। এতে করে সমস্ত কালো চামড়াগুলো মরে যাবে, নতুন করে চামড়া উঠবে। এতে করে যখন কালো চামড়াগুলো ঠিক হবে, এতে করে একটা ক্রিম দিব, ওটা 1 মাস ইউজ করলে আপনি আগের মতো হয়ে যাবেন। সত্যি ডক্টর? তাহলে চিন্তা করবেন না, আমি আপনার কাছে প্রতিদিন আসবো, যতদিন এখানে থাকি না কেন। ঠিক আছেন। এইদিকে আকাশ যেতে থাকে কসমেটিক কেনার জন্য। কসমেটিক কিনতে থাকে, সবগুলো কসমেটিক এত দাম যে বলার বাহিরে ছিল। অন্যদিকে ইরা ও নদী ভার্সিটিতে যায়। একটা কথা খেয়াল করেছিস তুই? কি কথা? আজ থেকে 3 মাস আগ থেকে আকাশকে আমরা খুঁজে পাচ্ছি না। এরপর আসলো ওই কালো ছেলেটা, এখন আকাশও গায়েব, তার সাথে ওই ছেলেটাও। ব্যাপারটা কি বলতো? আরে যাই হয়ে যাক না কেন, তাতে আমাদের কি? তাছাড়া তুই তো এমনিতেই ওই কালো ছেলেটাকে সহ্য করতে পারিস না, তাহলে এত ভেবে কাজ কি তোর? আমি তো ওই কালো ছেলেটার কথা বলছি না, আমি তো আকাশের কথা বলছি। ওই কালো ছেলেটার নামও আকাশ। ইরা, তুই কি করে জানলি? অফিস থেকে। তবে ভালো হয়েছে ওই ছেলেটা নেই। ইস, আমি তো অপেক্ষায় আছি আকাশের জন্য, কবে যে ও আসবে আমার কাছে ফিরে। অন্যদিকে 2 দিন পর আকাশ ওর স্যারের কাছে যায়। স্যার, আমাদের সবকিছু কি প্রস্তুত? সবই প্রস্তুত, এখন তোমরা তাহলে অ্যাটাকের জন্য প্রস্তুত হও। আমাদের লোকেশনে যাবতীয় যা যা লাগে সবকিছু দিন তাহলে আমাদের। তোমরা সবাই ওই রুমে যাও, ওখানে যার যা যা লাগবে নিয়ে যেতে পারো। ওরা ওই রুমে যায়। ওখান থেকে ওদের প্রয়োজনীয় সবকিছু নিয়ে ওরা হেলিকপ্টারে করে রওনা দেয় জঙ্গলের ভিতরে। ওদের একটা জায়গায় নামিয়ে দেয়া হয়। ওরা ওখান থেকে ভিতরের পথ ধরে যাবে আকাশ। এটি ভিতরে যাওয়ার আগে তোমাদের কিছু কথা বলার ছিল। কি কথা? আমাদের খুব সাবধানে কাজ করতে হবে, যাতে করে কারো কোনো অসুবিধা না হয়। তার সাথে আরো কিছু খেয়াল রাখতে হবে। কি সেটা? সেটা হলো, তোমাদের মাথায় যে ক্যাপ আছে ওখানে একটা করে ক্যামেরা আছে, ওখানে একটা সুইচ আছে, ওইটা অন করো। এটা অন করার সাথে সাথে তোমরা এবার একজন আরেকজনকে দেখতে থাকো। স্যার, আপনাদের সবাইকে তো লাল দেখাচ্ছে। এটাই মূল পয়েন্ট। তোমরা এই ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে লাল কালারে দেখবে, কিন্তু অন্য সব মানুষকে দেখবে অন্য কালারে। এবং এটা দিয়ে তোমরা যে কোনো কিছুর অস্তিত্ব থেকে শুরু করে মাটিতে কোনো কিছু লুকানো থাকলে তা তোমরা অবশ্যই খুঁজে পাবে। এতে করে তোমরা বিপদে এগিয়ে যেতে পারবে। তার মানে আমরা ওই জিনিসগুলো দেখতে পারবো যে জিনিসগুলো আমাদের জন্য বিপজ্জনক। ঠিক ধরেছ। এখন তাহলে তোমরা আগে চলো। তবে এখানে মোট 2টা ঘাঁটি আছে, এই ঘাঁটিগুলো আমাদের 2 রাতের মধ্যে শেষ করতে হবে। তার আগে আমাদের এখানে বিদ্যুৎ ও নেটওয়ার্ক যেমন ফিট করতে হবে। স্যার, ওদের কাছে যদি স্যাটেলাইট ফোন থাকে? তাহলে কি আর করার, আমরা অন্তত এইটুকু ঝুঁকি তো নিতেই পারি। ঠিক আছে, তাই হবে। আমি নেটওয়ার্ক জ্যামের তাহলে অন করে দিলাম, আর বাকি রইল কারেন্ট। এখন আমরা বুঝবো কি করে ওরা কোন জায়গা থেকে এটা তার নিয়েছে। একটা কাজ করো, 2 জন ওই যে একটা টাওয়ার দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। তোমরা 2 জন ওই টাওয়ারে যাবে, তারপর এখানে যতগুলো তার পাবে সবগুলো কেটে দিবে। তবে সাবধান, অনেক বেশি ভোল্ট ওই তারে থাকতে পারে। যদি বেশি সমস্যা মনে করো তাহলে বোম দিয়ে হলেও নষ্ট করে দিও। ঠিক আছে, তাই হবে। 2 জন ওই দিকে চলে যায়। অন্যদিকে আকাশ বাকি টিমদের নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে ওরা ওখানে যেতে যেতে সন্ধে হয়ে আসে। ওরা নিজেদের পজিশন নিয়ে নেয়। তোমরা নিজেদের পজিশন নিয়েছো তো? চিন্তা করবেন না, আমরা নিজেদের পজিশনে আছি। আমরা কি এখনই অ্যাটাক করব? এখন না, আগে জায়গা পুরো অন্ধকার হোক তারপর। কারণ এতে করে ওয়াইফাই থেকে শুরু করে সবকিছু বন্ধ থাকবে। এই মিশন শেষ করে আমরা আবার হাঁটা দিব অন্য আরেকটি মিশনের দিকে। তাই আমাদের এই মিশন আজ রাতের মধ্যে শেষ করতে হবে। চিন্তা করবেন না স্যার, মিশন খুব তাড়াতাড়ি আমি শেষ করব। এখন শুধু অপেক্ষার পালা। এইদিকে যাদের তার নষ্ট করতে পাঠিয়েছে ওরা টাওয়ারের কাছে গিয়ে ভাবতে থাকে কি করবে। কেননা ওখানে এত তার ছিল যে বলার বাহিরে। কেননা ওখান থেকে
তার কাটবে ওটাই ওরা বুঝতে পারছে না, তাই ওরা বুদ্ধি করে ওখানে একটা বোমা ফিট করে রেখেছে। বোমাটা ব্লাস্ট করার 1 মিনিটের মধ্যে ওই জায়গায় সব কারেন্ট অটোমেটিক চলে যায়। অন্যদিকে আকাশ ওর টিমদের বলে, যে সুযোগের অপেক্ষা করেছিলাম ওই সুযোগ আমরা পেয়ে গেলাম, তাই এখন সময় নষ্ট করা যাবে না। তোমরা 10 জন 10টা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ো। ওখান থেকে যারা বাইরে বের হবে বা ফালাতে থাকবে তাদের শুট করে মেরে ফেলো। তবে সাবধান, কালার দেখে গুলি করবে। তবে তোমাদের আরো একটা কথা খেয়াল রাখতে হবে। কি কথা স্যার? তাছাড়া আপনি কিছু কথা নিজের মধ্যে রেখে দেন। বেশি কথা বলবে না, যা বলতেছি শুধু শুনতে থাকো। তোমরা নিজেদের বুকের দিকে তাকাও। সবগুলো অফিসার নিজেদের বুকের দিকে তাকিয়ে দেখে একটা লাল কালারের ম্যাগনেট লাগানো আছে। স্যার এটা কি? এটা ম্যাগনেট। এটার সাহায্যে তোমরা নিজেদের চিনতে পারবে। তাই এখন তোমরা সামনে এগোতে থাকো। আপনি কি করবেন? তোমাদের যা বলেছে তা করো আগে তোমরা। ঠিক আছে, তাই হবে। ওরা সামনে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর ওরা অনেক বড় একটা আস্তানা দেখতে পায়। ওই আস্তানার কাছে যায়। ওখানে কোনো সিকিউরিটি ছিল না, তাই ওরা একটু বেশি অবাক হয়। স্যার এখানে তো কেউ নেই। ওরা কি তাহলে সতর্ক হয়ে কোথাও চলে গেছে নাকি? স্যার এখন তাহলে কি হবে? তোমরা এখানে থাকো। আমি যদি ভিতর থেকে কোনো সিগন্যাল দিই তাহলে তোমরা ভিতরে আসবে। কিন্তু স্যার আপনি একা একা কেন? আমরাও আসবো। তোমাদের আসাটা ঠিক হবে না। আমি যা বলতেছি তাই করো। ঠিক আছে। আকাশ ভেতরে যেতে থাকে। অন্যদিকে ওখানে গিয়ে কোনো কিছু আকাশের চোখে পড়ে না, কেননা ওখানে সবকিছু ফাঁকা ছিল। এইদিকে 5 মিনিট পর পার হয়ে গিয়েছে, কিন্তু আকাশ কোনো সিগন্যাল দিচ্ছে না। স্যার এখনো কেন আসছে না বুঝতে পারছি না। তা একবার ভিতরে গিয়ে কি দেখে আসবো স্যার? যাওয়ার দরকার নেই। তাছাড়া স্যার যখন বলছে উনি সিঙ্গেল দিবে, তখন ওনার সিঙ্গেলের অপেক্ষা করতেছি। ঠিক আছে স্যার, কিন্তু ওনারা কোনো বিপদ হয়েছে কি না তা তো দেখতে হবে। অপেক্ষা করতে থাকো। 10 মিনিট যাওয়ার পর আকাশ ওখানে কিছু ক্লু পায়। ওই ক্লু এর উপর ভিত্তি করে আরো কিছুক্ষণ সব দেখতে থাকে। কিছুক্ষণ সময় যাওয়ার পর একটা দরজা দেখতে পায়। সে দরজা অন্য সব দরজা থেকে একদম আলাদা, তাই ওই দরজার বাইরে আসে। আকাশকে দেখে বাকি অফিসারগুলো জিজ্ঞেস করে, স্যার কোনো কিছু পেয়েছেন? হ্যাঁ পেয়েছে, আসো আমার সাথে। বাকি লোকের এখানে লোকে অপেক্ষা করতে থাকো, কেননা যে কোনো দিক দিয়ে আক্রমণ হতে পারে। ঠিক আছে। আকাশ ওদের ভেতরে নিয়ে যায়। ওখানে কিছু দরজা দেখাতে থাকে আকাশ, ওরাও দেখতে থাকে। অন্যদিকে ওরা অনেক খোঁজাখুঁজি করার পর একটা সুইচ দেখতে পায়, তাই ওই সুইচ চাপ দিতে দরজাটা সরে যায় এবং নিচ থেকে একটা বক্স উঠে। আমার সাথে 2 জন আসো। যদি ভিতরে সব ঠিক থাকে তাহলে আমরা ভিতরে আসবো। যদি কোনো ঝামেলা দেখি তাহলে কন্ট্যাক্ট করবো, তখন তোমরা আসতে পারবে। ঠিক আছে স্যার, তাই হবে। কিছু অফিসারকে নিয়ে ভেতরে ঢুকে যায়। কিছুক্ষণ পর ওই বক্স নিচে যেতে থাকে। নিচে গিয়ে ওরা আশ্চর্য হয়ে যায়, কেননা ওখানে মাঝখানে ফাঁকা আর চারপাশে অনেক দেয়াল আছে, তার মাঝে অনেক দরজা। স্যার এতগুলো দরজা এখানে? স্যার আমরা তো ক্যামেরা দ্বারা দেখতে পারবো। তা তো আমরা এখনো দেখতেছি। এই রুমটা কার্বন পলিটর দিয়ে প্রস্তুত করা, তা আমরা এর ভেতরে কিছু দেখতে পারবো না। এখন তাহলে উপায়? আগে বক্সে গিয়ে ওঠো, একটা বোমা যাকে মারতে থাকো, এরপর দেখো এখানে কি হয়। ওকে স্যার, তাই করতেছি। ওরা বোম মারামার সাথে সাথে ওই রুমগুলো থেকে অটোমেটিক গুলি বের হতে থাকে। আকাশ সব বাকি অফিসার তাড়াতাড়ি করে বের হয়ে আসে, বক্সে উঠে চলে আসে উপরে। অন্যদিকে আকাশ, দেখলে তো কতটা বিপজ্জনক। তাছাড়া আমাদের কাছে 2টি পথ আছে। একটা, ওইগুলো হয়তো লোক থাকবে, তাদের আমরা যে করেই হোক মেরে ফেলবো। আরেকটা হতে পারে ওখানে কিছু নেই, ওরা অটোমেটিক লেজার মেশিন দ্বারা গুলি করাতে পারে। স্যার এইগুলো কি সম্ভব? অবশ্যই সম্ভব। এখন আমাদের প্ল্যান চেঞ্জ করতে হবে। আমি একা নিচে যাব, আমাকে কিছু এক্সপেন্সিভ মেশিন আর ডায়নামাইট দাও। স্যার একা একা যাওয়াটা আপনার ঠিক হবে না। যা বলেছি তাই করো। ঠিক আছে স্যার। আকাশ ওই সব কিছু নিয়ে নিচে নেমে যায়। কিছুক্ষণ আকাশ নিচে নামে। এরপর প্রতিটা দরজায় চুম্বকের সাহায্য ডাইনামিক আটকে যায়। কিছুক্ষণ পর সবগুলো ডাইনামাইট ফেটে যায় এবং ভেতরের দরজাগুলো খুলে যায়। আর
তার ভেতর থেকে কিন্তু কোনো লোকের চিৎকার অথবা কোনো কিছু একটুর জন্য শোনা যাচ্ছে না। আকাশ এতে করে অবাকই হয়। সেজন্য ধীরে ধীরে ভেতরে যাওয়ার সময় কিছু একটার উপরে পা পড়ার সাথে সাথে অটোমেটিক লেজার বের হতে থাকে। এইদিকে আকাশ এখনো এখানকার রহস্য বুঝতে পারছে না আসলে কি হচ্ছে এখানে। অন্যদিকে বাহিরে ওরা চিন্তা করতে থাকে ব্যাপারটা আসলে কি হয়েছে না হয়েছে এইসব কিছু নিয়ে। কিছুক্ষণ পর অনেক কিছু করার পর আকাশ ভিতরে চলে আসে। এখানে এসে আকাশ অনেক অবাক হয়, কেননা এখানে রোবটের সাহায্য নিয়ে সব কিছু করা হয়। আকাশ ওখানে একটা কম্পিউটার দেখতে থাকে। ওখানে এই রোবটগুলোকে কন্ট্রোল করার সব রকম ব্যবস্থা আছে, তাই তাড়াতাড়ি করে রোবটগুলোকে নষ্ট করতে দেয়। ওদের নষ্ট করার পর আকাশ বাকি লোকদের এখানে আসতে বলে। ওনারা ও নিচে নেমে আসে। ওরা এসে দেখে পুরো রুমটা লন্ডভন্ড হয়ে আছে। কি হয়েছে এখানে স্যার? কি হয়নি তাই বলো। আচ্ছা থাক সেসব কথা, এখন একটা কাজ করতে হবে। কি কাজ স্যার? তোমাদের কাছে যে পরিমাণ ডায়নামাইট আছে ওগুলো বাঁচিয়ে রাখো, তার সাথে অ্যাসিডিক যে বোমাগুলো আছে ওগুলো বের করো। স্যার কি বলছেন? এইগুলো তো অনেক পাওয়ারফুল, একটা ফাটলে এখানে সবকিছু গলে যাবে। তা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, তোমাদের যা যা বলেছে সে অনুযায়ী কাজ করতে থাকো। ঠিক আছে। ওরা ওখানে 4টা অ্যাসিড বোমা ফিট করে নেয়। এরপর আকাশ ওদের সবাইকে নিয়ে বেরিয়ে আসে। তার সাথে ওখানে একটা মাইক ও রেখে আসে। বাহিরে এসে সবাইকে অ্যালার্ট করতে থাকে। বলে, স্যার আমরা তো বোমা লাগিয়েছি, তাহলে অ্যালার্ট কেন রাখবো? একটু পরেই দেখবে মূলত এখানে কি হচ্ছে, তাই তাড়াতাড়ি করে নিজেদের পজিশন নিয়ে নাও। ওরা নিজেদের পজিশন নিয়ে নেয়। অন্যদিকে আকাশ একটা মাইক নেয় যা সরাসরি ভেতরে কানেক্ট করা। আমি তোমাদের 2 মিনিটের সময় দিচ্ছি। যদি তোমরা এর ভেতরে উপরে উঠে না আসো তাহলে বুঝতে আমি কি করি। তোমাদের সিম্পল হিসেবে তোমরা দেয়ালে তাকিয়ে থাকো, ওখানে তোমরা কিছু দেখতে পারবেন। ওখানে আছে অ্যাসিড বোমা। এটা যদি একবার ফাটে তাহলে তুমি শরীর গলে গলে নিচে পড়বে। তো এরকম ভয়াবহ মৃত্যু যদি না চাও তাহলে বেরিয়ে এসো। আকাশ কথা বলে অপেক্ষা করতে থাকেন। স্যার কি করে করলেন? বেশি জানতে চাও না, শুধুমাত্র দেখিয়ে যাও। ঠিক আছে। এরপর একে একে 20 জন লোক বেরিয়ে এলো। ওদের কাছে কোনো অস্ত্র ছিল না, তবে লুকিয়ে কোনো অস্ত্র এনেছে কিনা তাও ওরা জানে না। সবাই বের হওয়ার পর তোমাদের এখানকার পরিস্থিতি কি, মানে এখানকার রহস্য কি? আমরা কিছু জানি না, তাছাড়া আমাদের যা বলা হয় আমরা তাই করি। ভেতরে একটা অটো সেন্সর আছে যেটা মানুষের অস্থির পাওয়া মাত্র অ্যাক্টিভ হয়ে ওঠে। যখন ওখানে বোমা দিয়ে দরজাগুলো ভাঙে তখন তো তোমরা ভেতরে ছিলে, তাই না? হ্যাঁ, আমরা ভেতরে ছিলাম। তাহলে তোমাদের থেকে কোনো সারা শব্দ কেন পাইনি? আমরা আগেই সবটা বুঝতে পেরেছি, তাই কোনো কিছু করিনি। প্লিজ আমাদের ছেড়ে দিন, আমরা আর কোনো কিছু করব না। ছেড়ে দেব একটা শর্তে। কি শর্ত? যদি তুই আমাদের বলে দিস এর ভিতরে কি কি লুকানো আছে। সব যদি বলিস তাহলে যেতে দেব। বলতেছি প্লিজ, তবু আমাদেরকে মারবেন না। তোদের মধ্যে 2 জন আমাকে সবকিছু দেখা, বাকিরা এখানে থাকো। এই তোমরা এদের দেখো, যদি কোনো চালাকি করে তাহলে কেউ বাঁচবে না। আমরা কোনো চালাকি করব না, তবু আমাদের কিছু করো না। চল। এরপর ওই লোকগুলো আকাশকে নিচে গিয়ে সবটা দেখাতে থাকে। আকাশও সবটা দেখতে থাকে। কিছুক্ষণ পর আকাশ বেরিয়ে এলো। এখানে তেমন একটা কিছু দেখলো না, তাই বেরিয়ে আসলো। তোদের বসকে বিশ্বাস করুন, আমরা ওনাকে চেনা তো দূরের কথা, আমরা ওনার নামটাও শুনিনি কখনো। সত্যি বলছিস তো? সত্যি বলছি, তবে আমাদের একটা লোক ওনাকে দেখেছে। সে এখন কোথায়? একটু আগে বোমার জন্য সে মারা যায়। ও শিট, তাহলে এটা বল, তোদের আরো একটা আস্তানা আছে। ওই আস্তানা কোন দিকে তাড়াতাড়ি বল। আমরা কন্ট্যাক্ট করতে পারি, কিন্তু কোন জায়গায় তা বলতে পারি না। তা তো তোমাদের ফোন ট্র্যাপ করে আমরা বের করতে পারবো। তা তো পারা যাবে না। কেন পারা যাবে না? তাছাড়া আমরা তো সচরাচর সবগুলো ফোন ট্যাপ করতেই পারি। আমাদের ফোন অন্য ফোনের থেকে আলাদা। কি ফোন তোমাদের? আমাদের ফোন হচ্ছে স্যাটেলাইট, সেই জন্য হ্যাক করা সম্ভব না। অফিসার, এদের সবাইকে নিচে ছেড়ে দাও। ঠিক আছে। ওরা খুশি হয়ে নিচে নেমে যায়। ওরা যাওয়ার পর আকাশ ও বাকি টিমগুলো ওই জায়গা থেকে অনেক দূরে চলে আসে। এসে
ওই বোমাগুলো অ্যাক্টিভ করে দেয়। এতে করে ভেতরে থাকা লোকগুলো বুঝতে পারে ওদের ধোকা দিয়েছে। তাই 1 মিনিট পর ওই জায়গাটা অ্যাসিডে ভরে যায় এবং সবকিছু অটোমেটিক গলতে শুরু করে। অন্যদিকে রোহিত ও বাকি অফিসার তা দেখে ভয় পেয়ে যায়। ওরা কখনো ভাবেনি এই বোমাটা এই রকম আক্রমণ করতে পারে। কিছুক্ষণ পর ওরা জিজ্ঞেস করে, স্যার এটা কি ধরনের বোমা? কেন, এটা কি ভালো না? এত পাওয়ারফুল বোমা আমি তো জীবনেও দেখিনি। আচ্ছা স্যার, এই বোমা যদি খোলা জায়গায় ব্লাস্ট করা হয় তাহলে কি হবে একবার ভেবে দেখছেন? এই বোমা গোলা জায়গায় কোনো ক্ষতি হবে না, তবে মানুষ থাকলে তারা গলে যাবে। কেননা এই বোমা কোনো কিছু গলাতে সাহায্য করে। যদি ওখানে কোনো কিছু না থাকে তাহলে গলাবে কি করে? কথাটা তো ঠিক বলছেন। তাহলে কি এবার যাওয়া যাবে? হ্যাঁ চলুন স্যার, তবে আমরা এখন যাব কোথায় এত দূর রাতে? আমরা আজকে রাতে ক্যাম্পিং করব। কিছু লোক পাহারা দিবে, আবার কিছু লোক রেস্ট নেবে। কিন্তু স্যার আর 3টা ঘন্টার পর ভোর হয়ে যাবে। সমস্যা নেই, ভোর হলে আমরা অন্য জায়গায় যাব এবং তার সাথে আমাদের হাতিয়ারও চলে আসবে। তাহলে তো ভালো, কিন্তু স্যার একটা কথা বলবো, আপনি যদি কিছু মনে না করেন। কি কথা বলো আমাকে। স্যার আমি এই আর্মি কমান্ডের হেড, আমার উপরে শুধুমাত্র আমার বড় স্যার, কিন্তু উনি আমার সাথে কেন প্ল্যান করেনি, কিন্তু আপনার সাথে ঠিক ওই প্ল্যান করে। এর কারণ কি স্যার? ওই মেশিনে কি কি হবে না হবে এই ব্যাপারে কোনো কিছু আমি জানি না। কখন কোথায় কি আসবে এই ব্যাপারে তো কিছুই আমি জানি না। তার জন্য কি তোমার আফসোস হচ্ছে? আফসোস কিছুটা হচ্ছে। কেন? কারণ আমাকে স্যার কোনো তথ্য দিচ্ছে না, সেজন্য। চিন্তা করো না, আমি এখান থেকে চলে গেলে তো আর কোনো সমস্যা হবে না। স্যার আমরা মিশন কি সকালে করব নাকি রাতে? আমরা মিশন করব রাতে। সকালে আমাদের কাছে খাবার চলে আসবে, তোমরা খাবার খেয়ে রেস্ট নেবে। দুপুরে আমরা এখানে থাকবো, এখানে খাবার খেয়ে আমরা বের হব। আচ্ছা, এই মিশন তো আমরা দিনের করতে পারতাম। দিনের বেলায় ক্যামেরা কাজ করে না, তাই আমরা দিনের বেলায় মিশন শুরু করতে পারবো না। কিন্তু স্যার আমরা সারা মিশন করতে পারবো। তা পারবো, কিন্তু এতে রিস্ক 100% থেকে যাবে। তোমাদের সকালেরও দুপুরের খাবার দেওয়া হবে। এই খাবার খেয়ে তোমাদের আজকের দিন এবং রাত কাটাতে হবে, কারণ ওর মিশন শেষ করে আবার আমাদের ক্যাম্পে রওনা দেব। এখান থেকে আমি 2-3 দিন থেকে তারপর আমি আমাদের দেশে ফিরে যাব। বুঝলাম। এইদিকে ওরা পালাক্রমে যেতে জাগতে থাকে। সকালে ওদের জন্য খাবার আনা হয়। ওরা নিজেদের প্রয়োজনীয় খাবার খেয়ে নেয়, বাকি খাবার ওরা রেখে দেয়। এরপর আকাশ ওদের সবটা বলতে থাকে। খাবার খাওয়া শেষ করে আকাশ ওদের প্ল্যান বুঝাতে থাকে। ওরা সবকিছু বুঝতে থাকে। ওরা রেস্ট নিতে থাকে। দুপুরে খাওয়া শেষ করে ওরা হেলিকপ্টারে করে রওনা দেয় পরবর্তী মিশনের দিকে। ওরা আবারও ওখানে যেতে থাকে। ওই দিকটাই সামনের দিকে আকাশ কিছু একটা দেখতে পায়, কেননা ওখানে একটা লেজার গান দেখতে পায়। দূর থেকে কেউ মিশন দিয়ে লেজার মারতে থাকে, এতে করে বিমানে কিছুটা ক্ষতি হয়। আকাশ বিমান নিচে নামিয়ে নেয়, সাথে বাকি অফিসারও নেমে যায়। এটা কি হলো? ওরা কি করে আমাদের খবর জানতে পারলো? এটা ওরাই লিক করেছে। আমরা ওদের সাথে কন্ট্যাক্ট করার মতো বাকি সবগুলোর প্রস্তাব শেষ করে দিয়েছে, কিন্তু স্যাটেলাইটের তো সম্ভব না। এখন তোমরা অপেক্ষা করো, এটা অন্ধকার হলেই আমরা মিশন শুরু করবো ভাবছে, কিন্তু এখন সে পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। আমরা এখনই মিশন শুরু করব। তোমরা প্রস্তুত থাকো, সাবধানে তোমরা এগোতে থাকবে। ঠিক আছে। ওরা আস্তে আস্তে সামনে এগোতে থাকে। কিছুক্ষণ পর অন্ধকার হয়ে আসে। ওরা সব দিকে যেতে থাকে। কিছুক্ষণ পর ওরা গন্তব্য স্থানে চলে আসে। ওখানে আসার পর গত মিশনে যেভাবে তোমরা পজিশন নিয়েছো, এই মিশনে ঠিক সেভাবে পজিশন নাও। ঠিক আছে স্যার। কিছু অফিসার ওদের পজিশন নিয়ে নেয়। এরপর আকাশ ভেতরে যেতে থাকে। সামনে যাকেই পাচ্ছে তাকেই গুলি করতেছে। এইভাবে প্রায় অনেক লোককে মেরে ফেলে। ভেতরে যতই যাচ্ছে বিপদ আরো বেড়েই চলতেছে। ওরা ওখানে গিয়ে অনেক অস্ত্র খরচ করে ফেলে, তবে অনেক লোকই মারা যায়। ওখানে ওরা 3 জন লোককে পায়, যাদের ওরা বাঁচিয়ে রাখে। দেখ,
তোদের কাছে দুইটা পথ খোলা আছে। প্রথমত, তোদের নেটওয়ার্ক কোনো কোনো জায়গায় আছে তা আমাকে বল। দ্বিতীয়ত, তোদেরকে কারা কারা সব অস্ত্র সাপ্লাই করে। বিশ্বাস করেন, আমাদের আর কোনো বস নেই। আমরা ওদের মতো কাজ করি, আমরা কিছু জানি না। তাই নাকি? তাহলে একটা বল, তোদের সব তাহলে কোথায় গিয়েছে? উনি তো এখান থেকে পালিয়ে গিয়েছেন। একদম মিথ্যে বলবি না। সত্যি বলতেছি, উনি একটা বিমানে করে চলে গিয়েছেন। আবারও মিথ্যে বলতেছিস? ও ঠিক বলেছে, আমি 10 মিনিট আগে একটা হেলিকপ্টার উড়ে যেতে দেখেছি। তাহলে কখন, কেন বললে না? স্যার, আমি তো ভেবেছিলাম ওই বিমানটা নিয়ে আক্রমণ করবে, তাই আমি ভাবলাম এখন তো দেখতেই পারবেন, সেজন্য আমি কোনো কথা বলিনি। এই, তোরা তাহলে বল, তোদের বস কোথায় থাকে, কোথায় পাওয়া যাবে তাকে? দেখুন, ওনার সম্পর্কে আমরা কিছু জানি না। আপনি যদি ওনাকে আমাদের মেরে ফেলেন, তাও আমরা এটাই বলবো। তাহলে কি করব এখন স্যার? ওখানে যা করেছে তাই করো। ঠিক আছে স্যার। এরপর ওই জায়গার মতো এখানে ও বোমা দিয়ে সবকিছু গলিয়ে দেয়। ওখানে সবাইকে মেরে আকাশকে চলে আসে ক্যাম্পের ভেতর। ওখানে গিয়ে বড় স্যারের সাথে দেখা হয়। সত্যি আকাশ, তোমার বুদ্ধি আর সাহসিকতায় আমি অনেক খুশি। এই নাও, তোমাদের সাথে চুক্তি হওয়ার সবকিছু এখানে আছে। তোমাদের যাদের আনা হয়েছে ওদের সব ডলার দিয়ে দেওয়া হয়েছে, তাই এখন তোমরা চলে যেতে পারো। যদি কয়েকদিন পরও যেতে চাও তাহলে যেতে পারো। আসলে ওদের বস পালিয়েছে। সমস্যা নেই, তাছাড়া তোমরা বেঁচে এসেছো এটাই অনেক। ওকে না হয় আমরা পরবর্তীতে খুঁজে নেব। তাহলে আমরা আসি স্যার। ওখান থেকে আকাশ চলে আসে গেস্ট হাউসে। ওখানে এসে আকাশ ওর ভাইকে কল দেয়। কেমন আছিস আকাশ? এই তো ভালো ভাইয়া। তোর মিশন কি শেষ হয়েছে? তোর কোনো ক্ষতি হয়নি তো? আমি একদম ঠিক আছে, আমার কোনো ক্ষতি হয়নি। আমি 10 দিন পর আসবো। কেন আকাশ, এখানে তো আর কোনো কাজ নেই? আমার কিছু কাজ আছে, তাছাড়া ভাবের জন্য কসমেটিক্স এখনো কিছু কেনা বাকি আছে। যে তোকে দেখতে পায় না তার জন্য কিনা তুই? ভাইয়া, এ নিয়ে তো টেনশন করো না, কিছু হবে না। এইদিকে আকাশ এই দিন এখানে থেকে ওর ট্রিটমেন্ট করতে থাকে, কেননা আকাশ এই 10 দিনের ভেতরে ওর চেহারা ঠিক করে তারপর যাবে ওর দেশে। এইদিকে 10 দিন পর আকাশ দেশে আসে। আকাশ দেশে এসে চলে আসে নিজের বাড়িতে। বাড়িতে আসার পর অজি ও রোজা আকাশকে দেখেও চিনতে পারছে না, কেননা আকাশের আগের চেহারা এখন আর নেই। আকাশকে দেখে ওরা তো অবাক হয়, তার সাথে আকাশও কোনো কিছু বলে না। আকাশ ব্যাগ নিয়ে ভেতরের দিকে যেতে থাকবে, তখন আকাশ ওখানে ইরাকে দেখতে পায়। আকাশ তো অবাক হয় ইরাকে দেখে। এইদিকে আকাশের ভাই আবিরও ওর মাকে নিয়ে হসপিটাল থেকে আসতেছে, কেননা উনি আকাশের চিন্তায় অসুস্থ হয়ে গিয়েছে। এখন পুরো বাড়িতে আকাশ তাকিয়ে আছে ইরার দিকে। অদ্রি ও রোজা তাকিয়ে আছে আকাশের দিকে, তার সাথে আকাশ ওর ভাই আর মাকে দেখতেছে। এখন গল্পের ইন্টারেস্টিং হচ্ছে কি হবে এখানে, তা আপনারা জানতে পারবেন সিজন 2-র মধ্যে। সিজন 2-র মধ্যে আপনারা জানতে পারবেন আকাশের চেহারা কালো হওয়ার রহস্য, সবকিছু জানতে পারবেন। তাই সিজন 2 পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ।